আমি তো জানি যে আমাদের গ্রাউন্ডে যারা অফিসাররা যারা ডিপ্লয়েড আছে, বিশেষ করে ইয়াং অফিসাররা, তারাও তো দে আর ভেরি মাচ প্রো জুলাই বা প্রো 5th অগস্ট। তো তারা এখন আপনি যদি প্রশ্ন করেন যে তারা কোন পক্ষে, আমি বলবো তারা জুলাইয়ের পক্ষে। এখন আমাদের গ্রাউন্ডে যে সমস্ত অফিসাররা ডিপ্লয়েড আছে, আপনি তাদেরকে দিয়ে বললেও তারা করবে না যে ওকে তোমরা একটা সেন্টার ঘেরাও দিয়ে বসে থাকো, যে ভেতরে রাতের বেলা সিল মারবে সবাই, বা কোনো ভোটারদেরকে ঢুকতে দিবা না বা আসতে দিবা না, বা ওকে আগে থেকে রাতের বেলা সিকিউর করে রেখে দাও, তারা করে ফেলবে। এটা সম্ভব না। এটাও আমরা জানতাম যে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ওনাকে সেভাবেই তৈরি করা হচ্ছিল, গ্রুম করা হচ্ছিল, সো দ্যাট ওনাকে কোনো একদিন চিফ বানানো হবে। সামনে দেখবেন সব জায়গায় এজেন্সি এজেন্সি এই কথাগুলো সবাই বলে, হ্যাঁ আর এজেন্সির লোক এজেন্সি। তো ভাই এজেন্সিটা আসলে কি বাংলাদেশে, তো মানে কে এই এজেন্সিটা আসলে কে, কোথাকার? ডিজিএফআই, সব এজেন্সি বলতে ডিজিএফআইকে মেন। বাট অ্যাট দিস পয়েন্ট ইলেকশনের আগে এই সময়টাতে ডিজিএফআই ঠিক কোন জায়গাটাতে আছে এবং শুড উই বি ওরিড অ্যাবাউট যে ডিজিএফআই কী করে, গিভেন দ্যাট গত 3টা ইলেকশনে তারা আওয়ামী লীগকে কীভাবে হেল্প করছে সেটার ডকুমেন্টেড এভিডেন্স। প্রথম প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর শাফায়েত আহমেদ। শাফায়েত ভাই একজন ট্যালেন্টেড এবং ডেকোরেটেড অফিসার ছিলেন। অ্যাট দ্য সেম টাইম বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সাথে শাফায়েত ভাইয়ের রয়েছে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা। তাহলে চলুন শুরু করা যাক। সেনাবাহিনী আসলে এবার ইলেকশনে কার পক্ষ নিবে, এটা একটা মানে কার পক্ষ নিবে বা কার পক্ষ হয়ে ইলেকশন করবে? হোয়াট ডু ইউ থিংক? জনগণের পক্ষ নেবে। আসলে খুবই আমার কাছে মনে হয় অ্যান্সারটা খুবই অবভিয়াস যে, এবং আমি বলবো যে বিশেষ করে 5ই অগাস্টের আগে বা পরে, বা আমি 5ই অগাস্টের একটু আগে থেকেই শুরু করতে চাই, যে এই অভ্যুত্থান যেটা হয়েছে, অভ্যুত্থান বিপ্লব আপনি যে নামেই ডাকেন, আমি মানে এটা আসলে ইয়া করে না, খুব একটা এটা ম্যাটার করে না। কিন্তু এখানে আমি যেহেতু নিজে এটার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমিও এটাতে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি অংশগ্রহণ করার চেষ্টা করেছি, এবং সেই সময়ও আমি আমার সেনাবাহিনীতে থাকার কারণে আমার যেহেতু কিছুটা পরিচিতি আছে, আমি তো অনেকের সাথে আমার পরিচয় আছে, এবং আমি সেই সময় অনেকের সাথে কথাবার্তা বলেছি বা কাজ করেছি যারা আমাদেরকে ভেতর থেকে অনেক ইনফরমেশন যারা দিয়েছে। তো আমি তো জানি যে তাদের ভেতরে এই আমাদের যে জুলাইয়ের যে আন্দোলন, এই আন্দোলনের প্রতি কতটা সমর্থন ছিল। তো সেই সমর্থনের পরে তারপরে যখন 5ই অগস্টের আগে ধরেন মোটামুটি জুলাইয়ের 28-29 তারিখ থেকেই যখন আস্তে আস্তে আর্মির ভেতরে প্রেশারটা বাড়তে থাকলো, এটা তো ধরেন 5ই আগস্ট আর মানে একদিনে বা হুট করে হয়ে যায় নাই, অনেকগুলো ফ্যাক্টর ছিল। তো এটার ভিতরে একটা ফ্যাক্টর তো অবশ্যই আর্মিও বা অ্যাজ এ হোল মিলিটারি একটা ফ্যাক্টর ছিল, যে যখন 28-29 তারিখ থেকেই ঢাকার বাইরের বিভিন্ন গ্যারিসন থেকে যখন আস্তে আস্তে প্রেশার বাড়ছে, অফিসাররা, ইয়াং অফিসাররা বিশেষ করে যারা গ্রাউন্ডে যারা আছে তারা জানে কি হচ্ছে, এবং মানে যখন ওই যে ইন্টারনেট শাটডাউনের পরে যখন ইন্টারনেটটা খুলে দেওয়া হলো লিমিটেড স্কেলে, তখন আস্তে আস্তে তখনও তো সবাই ভিপিএন দিয়ে, ইভেন আমি যাদের সাথে যোগাযোগ করতাম আমাদের অফিসাররা, তারাও তো দেখতাম সবাই ভিপিএন দিয়ে তারা হচ্ছে ইন্টারনেট ইউজ করছে। তো যখন থেকে তারা জানতে পারলো যে হ্যাঁ এই কয়দিন কী হয়েছে, তারপর আস্তে আস্তে যখন আর্মির ভেতরেই প্রেশারটা বাড়ছে, এই সমস্ত রিপোর্ট যখন ঢাকায় গেল, তারপরেই তো ওই যে 3রা আগস্টের সেই বিখ্যাত যে অফিসার অ্যাড্রেস, হ্যাঁ চিফের সাথে জেনারেল ওয়াকারের সাথে যে অফিসারদের অ্যাড্রেস, এবং ওখান থেকেই কিন্তু ফাইনালি ডিসিশনটা আসলো যে ওকে নো মোর শুটিং অ্যান্ড আর্মি উইল স্ট্যান্ড বিসাইড দ্য পিপল। এটা কিন্তু ছিল ওনার, কিন্তু যখন ফাইনালি আইএসপিআরের যে একটা প্রেস রিলিজের মতো বের হয়েছিল, ওখান থেকে খুব কেয়ারফুলি ওই লাইনটা সরিয়ে দেওয়া হয়েছে যে আর্মি উইল স্ট্যান্ড বিসাইড দ্য পিপল, এই কথাটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আলটিমেটলি ওটারই তো মানে একটার পর একটা ফাইনালি কারণ আমি জানি যে হ্যাঁ 3rd অগস্ট দ্যাট ওয়াজ দি মানে অলমোস্ট দ্য ফাইনাল নেল অন দ্য কফিন অফ দ্যাট রেজিম, এবং তারপরেই তো 5ই অগস্ট হলো। তো এরপরে এখন আর্মির যে অবস্থা, আমি তো জানি যে আমাদের গ্রাউন্ডে যারা অফিসাররা যারা ডিপ্লয়েড আছে, বিশেষ করে ইয়াং অফিসাররা, তারাও তো দে আর ভেরি মাচ প্রো জুলাই বা প্রো 5th অগস্ট। তো তারা এখন আপনি যদি প্রশ্ন করেন যে তারা কোন পক্ষে, আমি বলবো তারা জুলাইয়ের পক্ষে, বা তারা 5ই অগস্টের আমাদের এই যে নতুন যে আউটকাম, যে আজকে বাংলাদেশ একটা নতুন দিনের আমরা চিন্তা করতে পারছি, তারা এটারই পক্ষে, এবং তারা ইন দ্যাট সেন্স অর ইন আদার ওয়ার্ডস তারা বাংলাদেশের পক্ষে, এবং ইলেকশনেও তারা সেই পক্ষই অবলম্বন করবে। না, এটা খুব রিফ্রেশিং টু নো যে আর্মির নিচের দিকের অফিসাররা তারা এভাবে চিন্তা করে, এবং এটা আমরা আমার মনে মোটামুটি বাংলাদেশের সবাই এটা জানে, এবং এটা এখন এস্টাবলিশ ট্রুথ যে নিচের দিকের অফিসারদের, ইয়াং অফিসারদের একটা প্রেশার ছিল, সেই প্রেশারের কারণেই হয়তোবা মানে শুধু অফিসার না, আমাদের সৈনিকরাও, আমি আসলে মানে এখানে আসলে ইয়াং আমি অফিসার বলতে, কারণ ওরা তো দে আর ডিরেক্টলি ইন টাচ উইথ দ্য ম্যান, তাই না, আমাদের সৈনিকরা যারা, তো দে
ডিরেক্টলি রেপ্রেজেন্ট। এখন হ্যাঁ, রেজিমের সময় বা আওয়ামী লীগের সময় বা এই গত 15-16 বছরে যেটা হয়েছিল যে আর্মির উপরের দিকে একটা বেশ বড় ধরনের একটা পচন ধরে গিয়েছিল উপরের দিকে, কিন্তু আমাদের যারা ইয়াং অফিসার্স বা জুনিয়র লট বা সৈনিকরা তাদের ভিতরে ওই পচনটা ওই পর্যন্ত পৌঁছায় নাই। ওকে, ঠিক আছে। এরপরে তাহলে কমপ্লিমেন্টারি কোয়েশ্চেন হচ্ছে, হাসিনার সময় যারা হাসিনাকে এনেবল করছে, বিভিন্ন বিভিন্ন র্যাঙ্কের অফিসার, এর মধ্যে লেফটেন্যান্ট কর্নেল আছে, এবং আমরা দেখছি যে একজন লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান যে ডিরেক্ট করছে, গুলি করছে। এরকম তো অফিসার, তারা মানে এরকম তো অনেক অফিসার ছিল, তাদের একটা অংশের বিচার এখন হচ্ছে। মানে কোয়েশ্চেনটা হচ্ছে যে টপ জেনারেল বা টপ যে টপ লিডারশিপের একটা ভালো অংশ অথবা হয়তো পুরাটাই হাসিনাকে এনেবল করছে, এবং নিচের দিকের এরা হয়তো ওইভাবে করেনি, তারা শুধু অর্ডার ফলো করছে। তো এই জিনিসটা তো ইলেকশনও হইতে পারে, ঠিক না? যে টপ লিডারশিপের একটা অংশ বা মেজরিটি কোনো একটা পার্টিকে, জামাত হোক অথবা বিএনপি হোক, তাদেরকে সাপোর্ট করতেছে, এবং সেটার জন্য হয়তো তারা হোয়াট এভার ইট টেক্স তারা করবে, এবং নিচের দিকের অফিসাররা তো মানে চেইন অফ কমান্ড অনুযায়ী সেই কথা শুনতে বাধ্য, রাইট? ওকে, ইন্টারেস্টিং পার্সপেক্টিভ। দেখেন, এটা হয়তো যদি ওই আওয়ামী লীগের ওই সময়ের, আমরা যদি ওই সময়কার পার্সপেক্টিভে চিন্তা করি, এটা হয়তো হতো, এবং 2018 সালে এটা হয়েছিল, আমি জানি, কারণ আমি তখন আর্মিতে ছিলাম। 2018 সালে যেটা হলো, ইলেকশনটা হয়েছিল ডিসেম্বরের 30 তারিখে সম্ভবত, তাই না? প্রতি বছর আমাদের অফিসারদের প্রমোশনের জন্য একটা বোর্ড হয়, সিলেকশন বোর্ড হয়, এবং এটা সম্ভবত অগস্ট সেপ্টেম্বরের দিকে, এবং ওই বছরও এরকম অগস্ট বা সেপ্টেম্বরের দিকে খুব সম্ভবত ওই বছর বোর্ডটা হয়েছিল, যে সবচেয়ে বড় যেই প্রমোশনের যে সিলেকশনটা হয় সেটা হচ্ছে গিয়ে মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল এই র্যাঙ্কে। মানে মেজর পর্যন্ত কিন্তু আর্মিতে সবাই প্রমোশন পায়, মানে এটা হচ্ছে গিয়ে রুটিন প্রমোশন, যে আপনার একটা সার্ভিস টেনিওর, একটা নির্দিষ্ট একটা টেনিওর আপনি পূরণ করেছেন, আপনার প্রমোশনের সমস্ত ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশন আপনি অর্জন করেছেন, প্রমোশন এক্সাম পাস করতে হবে, এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, এগুলো সব কিছু শেষ, আপনার একটা সার্টেন একটা সার্ভিস লেংথ আপনি পার করার পরে যখন আপনাদেরকে ক্লিয়ারেন্স দেওয়া হবে হেডকোয়ার্টার থেকে যে ওকে এই কোর্স ক্লিয়ার, তখন তারা স্বাভাবিক নিয়মেই তারা মেজর পর্যন্ত সবাই প্রমোশন পায়। মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল অ্যান্ড এর পরের যে যতগুলো র্যাঙ্ক, এগুলো হচ্ছে সিলেক্টিভ র্যাঙ্ক। এটা প্রতি বছর বোর্ড হয়, সমস্ত জেনারেলরা ঢাকায় ওনারা বসেন, এবং ওখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে নিয়ে ডিসকাশন হয়, এবং ডিসকাশনের পরে ডিসিশন হয় যে কারা কারা প্রমোশন পাচ্ছে। সেই বছর আমি স্পষ্ট বলতে পারি, কারণ আমি ছিলাম যেহেতু, সেই আমাদের জেনারেল আজিজ আহমেদ, উনি তখন চিফ ছিলেন, যাকে নিয়ে আমাদের অল দ্য প্রাইম মিনিস্টার্স মেনের প্রধান যিনি চরিত্র, হ্যাঁ। তো উনি তখন পর্যন্ত উনি কী করলেন, উনি কিন্তু ওই বছরেরই জাস্ট জুন মাসে উনি দায়িত্ব নিয়েছিলেন, নিয়ে তো সেপ্টেম্বরে বোর্ড হয়েছে, এবং বোর্ডের পরে যেই অফিসারদেরকে প্রমোশনের জন্য সুপারিশ করা হয়েছে, যাদেরকে প্রমোটেড বলা হয়েছে যে হ্যাঁ এরা প্রমোটেড, তাদেরকে প্রমোশন তখন পর্যন্ত দেওয়া হয় নাই। তাদেরকে মানে প্রমোশনটা কীভাবে হয়, যে আপনাকে পোস্টিং দেওয়া হবে, আপনি মেজর, আপনাকে লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কের একটা অ্যাপয়েন্টমেন্টে পোস্টিং দেওয়া হবে, দেন আপনি ওখানে জয়েন করে আপনি লেফটেন্যান্ট কর্নেলের র্যাঙ্কটা পড়বেন, যে আপনি একটা নতুন মানে একটা র্যাঙ্ক ধরেন একটা ইউনিটের সিও, কমান্ডিং অফিসার, এটা হচ্ছে লেফটেন্যান্ট কর্নেলের পোস্ট, এই পোস্টটা একজন লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কের অফিসারই এই পোস্টে বসবেন। এখন একজন মেজর উনি যখন আসবেন, উনি এই পোস্টিং পাওয়ার পরে উনি যেহেতু উনি লেফটেন্যান্ট কর্নেলের পোস্ট এবং উনি অ্যাপ্রুভড প্রমোশনের জন্য, ওনাকে তখন উনি লেফটেন্যান্ট কর্নেলের র্যাঙ্কটা পড়বেন, এবং লেফটেন্যান্ট কর্নেল হিসেবে উনি দায়িত্ব নিচ্ছেন। আজিজ আহমেদ কী করেছিলেন সেই বছর, ইলেকশনের আগে দিয়ে এই যে সিলেক্টেড বা যারা অলরেডি রেকমেন্ডেড যে লট মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেলের, এই পুরো লটটাকে উনি বিজিবি এবং র্যাব এই দুইটা জায়গাতে উনি একটা শর্ট অ্যাটাচমেন্ট, একটা টেম্পোরারি পোস্টিং অর্ডার উনি করলেন, এবং এই পোস্টিং অর্ডারটা করলেন উইদাউট প্রমোশন। এবং কি করলেন, এবং এটা আমি স্পষ্ট মনে, এবং এটা খুব সম্ভবত 46, 47, 48 এই তিনটা লং কোর্সের অফিসাররা সেই সম্ভবত ছিলেন, আমি যদি ইফ আই রিমেম্বার কারেক্টলি। এদেরকে ঢাকাতে HQ আর্মি হেডকোয়ার্টারে চিফ নিজেই ব্রিফিং করলেন, এবং সেখানে উনি ক্লিয়ারলি বললেন যে দিস ইজ অ্যান আলটিমেট টেস্ট অফ ইউর লয়ালটি। এটার একটা ক্লিয়ার মানে ইমপ্লাইড মিনিং হচ্ছে যে তোমরা যদি তোমাদেরকে যা করতে বলা হচ্ছে এটা যদি তোমরা না করো, দেন তোমার প্রমোশন কিন্তু আটকে যাবে। মানে এটার ক্লিয়ার ইমপ্লিকেশন ছিল এটা, যে দিস ইজ ইউর আলটিমেট টেস্ট অফ লয়ালটি, যে তুমি কতটুকু লয়াল। তো এখন এই আর্মি আর সেই আর্মি নাই। যদি এরকম হলে ওইভাবেই হয়, ঠিক আছে। আপনি যখন এখন আমাদের গ্রাউন্ডে যে সমস্ত অফিসাররা ডিপ্লয়েড আছে, আপনি তাদেরকে দিয়ে বললেও তারা করবে না, যে ওকে তোমরা একটা সেন্টার ঘেরাও দিয়ে বসে থাকো, যে ভেতরে রাতের বেলা সিল মারবে সবাই,
বা কোনো ভোটারদেরকে ঢুকতে দিবা না বা আসতে দিবা না বা ওকে আগে থেকে রাত্রেবেলা সিকিউর করে রেখে দাও, and তারা করে ফেলবে, এটা সম্ভব না। কারণ আর বিশেষ করে এই 5ই আগস্ট পরবর্তী বাস্তবতায় এখন সেই সাহস কেউই দেখাবেন না। এবং কেউ যদি করেও ফেলেন, ভুল করেও যদি কোনো ডিভিশনের কোনো জেনারেল সাহেবের মাথায়, কোনো জিওসির মাথায় এরকম চিন্তা চলেও আসে যে উনি এই ধরনের কোনো একটা কাজ করবেন, আমি 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 মোর দ্যান শিওর যে গ্রাউন্ডের অফিসাররা সেই অর্ডার তারা ফলো করবে না। এটা আমি কনফিডেন্স নিয়েই বলতে পারি। আচ্ছা, তাহলে এই কনফিডেন্সের উৎস কি? এটা কি উৎস এটা যে 5ই আগস্টের পরে একটা রেভলিউশনের কারণে বা একটা অভ্যুত্থানের কারণে আমাদের সাইকিতে, আমাদের সোসাইটিতে একটা বিরাট চেঞ্জ চলে আসছে, এবং এই পরিবর্তিত সিচুয়েশনে আর্মি মানে লিডারশিপ যদি চায়ও, তারা তার নিচের অফিসারদেরকে এইভাবে কোর্স করতে পারবে না। এটা কি ওইটা কারণ নাকি সামথিং এলস? সব কিছু মিলে এটা ধরুন বললাম না, কোনো কিছু তো মানে একটা তো সিঙ্গেল ডিসাইডিং ফ্যাক্টর থাকে না, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এটা একটা অবশ্যই যে এই বাস্তবতায় কেউই এখন আর এরকম সাহস করবেন না, করলে একদম এখন তারা জানে যে তারা দেখতে পাচ্ছে যে কোনো আপনি কোনো কিছুই আর সেফ না। এই ধরনের কোনো ইনস্ট্রাকশন আপনি একটা অফিসারকে এরকম একটা অর্ডার দিয়ে দিবেন, সেটা হোক আপনি ফোন কনভারসেশনে হোক বা রিটেন হোক বা যেভাবেই হোক, বা একটা কিছু দিলে 5 মিনিটের ভিতরে ফেসবুকে চলে আসে, লিক হয়ে যাচ্ছে, কেউ না কেউ লিক করে দিচ্ছে, তাই না? এখন তো আর কেউ ওই কাজ করবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখন আমাদের মানে কি হয়েছিল, আমাদের এই আর্মিটাকে 15-16 বছর ধরে কিভাবে একটা একটা করে হিট করে 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 একদম মানে যে বলে না যে মাজা ভেঙে দেওয়া, এটা হয়েছিল। এটা তো আমাদের চোখের সামনে একদম আমাদের টেক্সট বুক এক্সাম্পল আমরা তো দেখেছি। সেই পিলখানা হত্যাকাণ্ড, একটার পর একটা পিলখানা, এবং সেই পিলখানা হত্যাকাণ্ডের পরে এটার আফটারমাথ হিসেবে যেটা হলো যে যেই সমস্ত অফিসাররা কথা বলেছিলেন, প্রতিবাদ করেছিলেন, যারা সরকারের ভূমিকা নিয়ে বা আর্মির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বা এটার প্রতি তারা সোচ্চার ছিলেন, এটার বিচার নিয়ে সোচ্চার ছিলেন, তাদেরকে যেভাবে স্টেপ বাই স্টেপ চাকরিচ্যুত করা হয়েছে, অনেককে গুম করা হয়েছে, অনেককে জেলে দেওয়া হয়েছে, অনেককে তো মেরেও ফেলা হয়েছে বিভিন্নভাবে। তো এবং এটার পরে একটার পর একটা ঘটনা ঘটতে 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 ঘটতে, এবং এটা তো এখনকার দিনের অফিসাররা তো ভাই, তারা শুধু অফিসার না, সবার কথাই বলছি, অফিসাররা সৈনিকরা অনেক স্মার্ট, তারা তো অনেক এখন, এবং সবার হাতেই এখন টেকনোলজি আছে, তারা তো দেখেছে কি হয়েছে। তো এই শিক্ষাটা একবার এই আর্মি পাওয়ার পরে আজকে, এবং আপনার কি মনে হয় 5ই আগস্ট তো শুধু এটা তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা না, সবারই স্বাধীনতা। এখন তো আর্মির জন্য আমি তো জানি যে আমাদের আর্মিতেও এখন সবাই একটু হলেও আরেকটু মানে শান্তিতে মানে শ্বাস নিতে পারছে। এতদিন তো আমি নিজে যতদিন ছিলাম আমি তো দেখতাম যে কি মানে আপনি নিজের ভাইকে বা আমার ধরেন আমরা যেটা আর্মিতে বলি যে আমাদের কোর্সমেটরা, হ্যাঁ, আমাদের এক একটা কোর্সের আমরা কোর্সমেটদের ভিতরে একদম ভাইয়ের মতো সম্পর্ক হয়ে যায়, একজন আরেকজনকে বিশ্বাস করতে পারতো না, ভরসা করতে পারতো না। অ্যাটলিস্ট ওই জায়গা থেকে তো আমাদের উত্তরণ হয়েছে। তো একটা এই যে নতুন বাস্তবতাতে এখন কেউ চাইলেই এখন এই ধরনের কোনো কাজ করতে পারবে না। ওকে, না এটা এবং এটা নিচে থেকেও এটা রিপারকাশন আসবে। আপনি যদি এভাবে দেখেন যে আরও 5 তারিখের আরও 2-3 দিন আগে থেকে এই গ্রাউন্ডে কিন্তু অফিসাররা, আমাদের গ্রাউন্ড লেভেলের অফিসাররা, লেফটেন্যান্টস, ক্যাপ্টেন, ইয়াং মেজর্স, তারা কিন্তু উইদাউট এনি অর্ডার, তারা অন দেয়ার ওন বা তারা নিজেরা রিস্ক নিয়ে কিন্তু আন্দোলনকারীদের পক্ষে তারা দাঁড়িয়ে গিয়েছিল বিভিন্ন জায়গাতে। এবং আমরা জানি কুমিল্লাতে হয়েছে, চট্টগ্রামে হয়েছে, ঢাকার যাত্রাবাড়ির এদিকে হয়েছে, যে অফিসাররা, ইয়াং অফিসাররা এপিসি নিয়ে ওদিক থেকে পুলিশ বা ছাত্রলীগের বা যুবলীগের গুন্ডারা গোলাগুলি করছে, তারা এপিসি নিয়ে একদম মানে মানুষের সামনে, যারা আন্দোলনকারী তাদের সামনে শিল্ড হয়ে তারা এপিসি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, বা তারা এপিসি নিয়ে আগাচ্ছে, ওখানকার লোকাল যারা প্রোটেস্টার যারা ছিল তাদেরকে বলছে তোমরা আমাদের পেছন পেছন আসো, আমরা উই উইল বি ওয়ার্কিং অ্যাজ ইউর শিল্ড। হ্যাঁ, বা এমনও আমি জানি যে অফিসাররা, ইয়াং একদম লেফটেন্যান্ট ক্যাপ্টেন, তারা হচ্ছে গিয়ে তাদের সৈনিকদেরকে ডিরেক্টলি অর্ডার দিয়ে দিয়েছে যে এনিওয়ান সিভিলিয়ান যার হাতে অস্ত্র দেখবা, সিভিলিয়ান তার হাতে অস্ত্র মানে কি, তার কাছে তো অস্ত্র থাকার কথা না, যদি অস্ত্র দেখো শুট, এরকম অর্ডারও দিয়েছে। এবং আমি জানি সেই অফিসারদের কথা। তো এই বাস্তবতা একবার যারা ফেস করে এসেছে, আপনি তো তাদেরকে দিয়ে চাইলেই আপনি তো বলতে পারবেন না যে হ্যাঁ রাতের বেলা সেন্টার করে ফেলো, সিকিউর করে ফেলো, সিল মারবে। ওকে, না এটা খুব, আমি অ্যাজ আই সেড, এটা খুবই রিফ্রেশিং টু নো যে এরকম একটা এটা কাইন্ড অফ এ সি চেঞ্জ, ঠিক না, যে আগে কীরকম ছিল। এবং আই থিঙ্ক যে আপনি একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট রেজ করছেন, সেটা হচ্ছে যে 5ই আগস্টের যে লিবারেশনটা আমরা এখন, স্বাধীনতাটা আমরা উপভোগ করতেছি, ইট ইজ ইকুয়ালি ট্রু ফর দ্য আর্মি। এক্স্যাক্টলি, এভরিওয়ান। হ্যাঁ, এবং আমার মনে হয় যে এই জিনিসটা আমরা রিয়েলাইজ করি না, এই যে রাইট, এইটা কিন্তু মানে আমরা অনেক সময় ভুলে যাই ভাই, আমরা তো আর্মি তো মঙ্গল গ্রহ থেকে আসে নাই। এক্স্যাক্টলি, বাংলাদেশ আর্মির
সৈনিক বা অফিসার তো মঙ্গল গ্রহ থেকে এসে বাংলাদেশ আর্মিতে জয়েন করে নাই। বাংলাদেশের একটা নাগরিককেই, আমার আপনার ঘরের যে কোনো একটা ছেলেকে বা মেয়েকেই তো আমরা ওই একই এই প্রসেসের ভিতর দিয়ে আমরা আর্মিতে এনেছি, তাই না? তারা এসেছে নর্মালি, আমাদের যে কোনো বাকি 8-10টা ফ্যামিলির একটা ছেলে বা একটা মেয়ে যেভাবে আসে তারাও একইভাবেই এসেছে। ওকে, তাহলে তো আই থিঙ্ক যে ইটস এ ভেরি গুড নিউজ টু নো, বিকজ আমার মনে হয় যে 5 তারিখের পরে যত স্পেকুলেশন হয়েছে বাংলাদেশ বা যত গুজব হয়েছে, এর মধ্যে মেজরিটি বা একটা ভালো অংশের গুজব ছিল আর্মি নিয়ে, যে হ্যাঁ আজকে আর্মিতে এটা হচ্ছে, কালকে এটা হচ্ছে, অমুক জায়গায় অমুক দিন কু হয়ে যাচ্ছে, আজকে আর্মি চিফকে সরাই দেওয়া হচ্ছে, আজকে ওইখানে ট্যাঙ্ক বের হয়ে গেছে। সো মানে ফ্রম দ্য আউটসাইড হোয়াট আই ক্যান টেল যে মানে ইট সিম যে আর্মি খুব একটা টার্বুলেন্ট টাইমের মধ্যে দিয়ে গেছে ওই সময়টাতে, হয়তো বা আই ডোন্ট নো, এটা বাইরে থেকে মনে হয়। আচ্ছা, আমি একটু তাহলে একটা বলি। ওই যে আপনি তো নিজেই বলছিলেন যে ধরেন এত বেশি গুজব মানে রটেছে। দেখেন, আমাদের খুবই নর্মাল একটা প্র্যাকটিস, হ্যাঁ, আমরা NTM বলি, নোটিস টু মুভ। আমরা মাঝে মাঝে একটা ইউনিটের এফিসিয়েন্সি টেস্ট করার জন্য, যে ঠিক আছে এই ইউনিটটা কতটুকু এফিশিয়েন্ট, তাকে বলে দেওয়া হয় যে ঠিক আছে 1 ঘন্টা টাইম তোমরা মুভ করার জন্য রেডি হও। যে 1 ঘন্টার ভিতরে একটা ইউনিট অপারেশনাল একটা দায়িত্বে মুভ করার জন্য রেডি তারা হতে পারে কিনা এটা টেস্ট করার জন্য তাদেরকে অর্ডার দেওয়া হলো। তারা সাথে সাথে একদম সব হুলস্থুল, সব অস্ত্র তুলে গাড়িটারে রেডি করে ফেলে। এখন এই খবর যদি আপনি যদি বাইরে এনে বলেন, একটা নর্মাল NTM প্র্যাকটিসকে আপনি যদি বলেন যে ও আর্মি তো মনে হয় কু করে ফেলবে, তাহলে তো এটা একজন চিফ, উনি এমনিতেই প্রত্যেক মানে একটা পিরিয়ডিক্যালি উনি অফিসারদের সাথে উনি অ্যাড্রেস করেন। এখন ওইটাকে দিয়ে যে হ্যাঁ আজকে কিছু একটা ঘোষণা হয়ে যাচ্ছে, ভাই এখন তার মানে কি আমরা কি আর্মির মানে নর্মাল প্র্যাকটিসগুলোও আমরা করতে পারবো না? এবং সেগুলো তো লিক হয়ে যাচ্ছে যে হ্যাঁ আর্মি চিফ কি বললো সেখানে, এগুলো সব লিক হয়ে যাচ্ছে বাইরে। এবং এখন দেখেন, আমাদেরকে তো আসলে বুঝতে হবে যে হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড ডেসপারেট টাইম মানে কলস ফর ডেসপারেট মেজার্স, এটা আমরা বুঝতে পারছি। তখন সেই অগস্টের 3 তারিখ বা ওই সময়টা কোনো সন্দেহ নাই ডেসপারেট টাইম, এবং হ্যাঁ সেই সময় ডেসপারেট মেজার্স দরকার ছিল। এগুলো লিক হয়েছে বা আমরাই তখন অনেক তথ্য ভেতর থেকে পেয়েছি, যেটা আমরা পরবর্তীতে আমরা মানুষকেও জানিয়েছি যে হ্যাঁ কী ডিসিশন হয়েছে। বাট দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট টাইম। পরিস্থিতি তখন অন্যরকম ছিল, এখন তো আর সেই পরিস্থিতি না। এবং এখন আমাদেরকে তো নর্মালাইজেশন তো করতে হবে, নর্মালসিতে ফেরত যাইতে সব কিছুকেই। সেটা তো শুধু আর্মি না, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমাদেরকে আস্তে আস্তে পুলিশের থেকে বড় তো নর্মালাইজেশন অন্য কারো আমার মনে হয় না এই মুহূর্তে প্রয়োজন। মানে পুলিশের নর্মালাইজেশনটা সবচেয়ে বেশি প্রয়োজন। হ্যাঁ, তাদেরও ট্রমা আছে, তাদের অনেক পুলিশ নিহত হয়েছে 5ই অগস্টে। আমি আর এখন ওই বিতর্কে যাচ্ছি না, ভালো মানে এটার পক্ষে বিপক্ষে আমি কিছু বলবো না, কিন্তু হয়েছে তো, তাদেরও তো সেই ট্রমা আছে। অনেকে পালিয়ে গেছে, অনেকে দায়িত্ব থেকে তাদের পুলিশ স্টেশন ছেড়ে তারা পালিয়ে গেছে, অনেকে ফেরত এসেছে, জানি না, অনেকে হয়তো ফেরত আসে নাই। হ্যাঁ, সিনিয়র অনেকে যারা পালায়, যে মনিরুল, তারপরে কে হারুন আঙ্কেল, তারা তো অনেকে পলাতক, ওদের কথা বাদ। তো কিন্তু তাদেরও মানে প্রত্যেকটা অর্গানাইজেশনেরই তো আপনার এই নর্মালাইজেশন দরকার। এখন আমাদেরকেও তো সেটা বুঝতে হবে, এবং বিশেষ করে যারা এই কাজগুলো করছেন, এই যে গুজবগুলো রটাচ্ছেন, কিছু সাংবাদিক আছেন বা অনেকেই, আমি ওই ডিটেলসে যাচ্ছি না, ওনাদেরকেও বুঝতে হবে যে ভাই আমাদেরকে উই হ্যাভ টু লেট দেম হ্যাভ দ্যাট ব্রিদিং স্পেস, এবং এই নর্মালাইজেশনটা তাদেরকে তো সেই সুযোগটা দিতে হবে সবাইকে। প্লিজ স্টপ ডুইং ইট, যে একটা খবর পাইলাম আর সাথে সাথে ছেড়ে দিলাম, হ্যাঁ আজকে রাতের বেলা তো এতগুলো ট্যাঙ্ক মুভ করতেছে, বা এতগুলো গাড়ি একদম লাইন ধরে 10টা-12টা গাড়ি মানে ওই অমুক ইউনিটের সামনে দাঁড়ায় আছে, এগুলো তো দরকার নাই। এখন আমাদের প্রত্যেক গ্যারিসনে, আমরা ক্যান্টনমেন্টে দেখা যায় আমরা মাসে 2বার আমরা নাইট মার্চ করি রাতের বেলা। আমাদের এটা একটা রুটিন ট্রেনিং অ্যাক্টিভিটি। তার মানে কি এখন ভাই আমরা নাইট মার্চে করতে পারবো না? রাতের বেলা সবাই অস্ত্র নিয়ে দাঁড়ায় গেলেই কি আর্মি কু করে মানে এটার অর্থ কি যে আর্মিতে কু হয়ে যাচ্ছে? তা তো না। তো সবাইকেই মানে পরিমিতি বোধ, এই জিনিসটা আমাদের সবাইকেই মনে হয় নতুন করে একটু শিখতে হবে। না, আমরা তো 5ই অগস্টের আগে পরে এবং এখন পর্যন্ত একটা সবকিছুতে একটা হাইপার অ্যাক্টিভিজম আছে, একটা মানে নর্মালসিতে যাওয়ার তো আমি কোনো লক্ষণ দেখতেছি না। সবাই হাইপার, মানে যারা অ্যাক্টিভিজম করে তারা হাইপার, যারা পলিটিক্স করে তারা তো অলওয়েজ হাইপার। এবং এইটার ট্রিকল ডাউন ইফেক্ট হচ্ছে মানুষের উপরে পড়ছে, মানুষের উপরে, যারা এদেরকে ফলো করে, যারা এত টাইম নেই এই জিনিসটা একটা ইনফরমেশন ভেরিফাই করে যে হ্যাঁ এটা মিলিটারি নর্মাল প্র্যাকটিস, তো মিলিটারির লোকেরা জানে, এটা তো আর নর্মাল একটা লোক জানে না। সে হয়তো কোনোদিন জানেও না যে হ্যাঁ এরকম একটা মার্চিং অর্ডার হইতে পারে, বা এরকম 1 ঘন্টার মধ্যে তাদেরকে একটা ইউনিটকে প্রিপেয়ার হইতে হয়, সে কোনোদিন শুনেও না, এটা তার শোনার মানে জানার কথাও না। কিন্তু যখন তাকে এই জিনিসটা ভেবে বলা হচ্ছে, তখন দেখা যায় যে সে তো মনে করতেছে খাইছে, তাহলে তো কিছু একটা হয়েছে, এবং ইটস ট্রু। এবং দ্যাট ক্রিয়েটেড টেনশন, হিউজ টেনশন এবং মিসট্রাস্ট। এবং আমার কাছে মনে হয়েছে যে 5ই আগস্টের পরে একটা বিরাট মিসট্রাস্ট মানে আনফর্চুনেটলি তৈরি হয়েছে
আর্মি এবং টোটাল ফোর্সের প্রতি যে এরা কি করতে চায়, স্পেশালি জেনারেল ওয়াকারকে নিয়ে তো অনেক কথাবার্তা আছে, আল কাম ব্যাক টু দ্যাট। বাট তার আগে 5 আগস্টের পরে তখন 18 মাসের মতো হয়ে গেল এবং আর্মি বাইরে আসছে এবং আর্মি ইজ হেল্পিং রিস্টোরিং ল অ্যান্ড অর্ডার। এবং আমি মনে করি পার্সোনালি আমি বিলিভ করি যে আর্মির একটা বড় রোল আছে যে কান্ট্রিটাকে স্ট্যাবিলাইজ করার জন্য তারা যা করছে। বাট স্টিল দ্যার ইজ এ পারসেপশন যে আর্মি ডিডেন্ট ডু এনাফ অ্যাজ এ স্ট্রাইকিং ফোর্স, যে এবং তাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, আর্মি হয়তো একটা কাইন্ড অফ অ্যাক্টিভ এবং প্যাসিভের মাঝামাঝি একটা রোল প্লে করছে। তো এইটা ঠিক কেন, মানে যথেষ্ট অ্যাক্টিভ কি আর্মি ছিল আসলেই, নাকি আর্মি ছিল না যথেষ্ট অ্যাক্টিভ? হোয়াট ডু ইউ থিঙ্ক? তাদের অ্যাক্টিভিটি ছিল, অবশ্যই ছিল। কারণ দেখেন আওয়ামী লীগ গত 15-16 বছর ধরে তারা যে একটা ভাইব তৈরি করে রেখেছিল, বা তাদের একটা সবসময় এই কথাটা তাদের সবসময় বলতে শোনা যেত যে যেদিন আমরা ক্ষমতা থেকে চলে যাব লাখ লাখ মানুষ মারা যাবে, লাখের উপরে মানুষ মারা যাবে। এটা তো একদম তাদের রেকর্ডেড স্টেটমেন্ট, তাই না? এটা তারা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে বলার চেষ্টা করছে। আই থিংক দে বিলিভড ইট। হ্যাঁ, এবং তারা মনে প্রাণে বিশ্বাস করতো এবং তারা মানুষকেও সেটা বিশ্বাস করানোর চেষ্টা করতো। তো এখন যখনই দেখেন মানে পোস্ট রেভলিউশন যে কোনো সোসাইটিতে আনরেস্ট খুবই স্বাভাবিক, এটা একটা বাই প্রোডাক্ট। আনরেস্ট থাকবে এবং আনরেস্টের সাথে সাথে ভায়োলেন্সটাও চলে আসে। বিশেষ করে যে মানুষের ভিতরে যে গ্রিভান্স, হ্যাঁ, যে একটা চাপা ক্ষোভ, হ্যাঁ আমি এতদিন পাই নাই, এখন আমাকে পাইতে হবে, এখনই সব আমাকে পেয়ে যেতে হবে। এবং এই ধরনের চিন্তাভাবনা থেকে অনেকে অনেক কিছু করেছে, ভায়োলেন্স হয়েছে। অবশ্যই হ্যাঁ, আপনি বলতে পারেন যে হ্যাঁ আর্মি হয়তো আর একটু বেটার করতে পারতো। ইয়েস, মানে বেটারের তো আসলে কোনো শেষ নাই, অবশ্যই বেটার করতে পারতো। এখন কিন্তু আপনাকে তো এটাও চিন্তা করতে হবে যে মানে এই যে সময়টা এর আগের আমি যদি আগের আমাদের ডেপ্লয়মেন্টগুলোর সাথে তুলনা করি, আগের ডেপ্লয়মেন্টগুলোতে কি ছিল? একটা মোটামুটি ইফেক্টিভ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ছিল, পুলিশ ছিল, যেটা এইবার 5ই আগস্টের পরবর্তী বাস্তবতায় ওখানে আমার মনে হয় একটা অনেক বেশ বড় একটা ভয়েড ছিল, বিশেষ করে পুলিশের ক্ষেত্রে। আপনি যদি ল অ্যান্ড অর্ডারের কথা যদি স্পেসিফিক্যালি আমরা বলি, ল অ্যান্ড অর্ডারের কিন্তু প্রথম স্টেক হোল্ডার হচ্ছে কে? পুলিশ। এবং যেখানে একটা হিউজ একটা ঘাটতি হয়ে গিয়েছিল, যেটা বললাম যে অনেকে পালিয়ে গিয়েছে স্টেশন ছেড়ে, অনেকে হয়তো এসেছে বা অনেক দেরি করে এসেছে, বা এবং পরবর্তীতেও বিভিন্ন জায়গাতে কিন্তু পুলিশের আপনি যদি তাদের অ্যাক্টিভিটিস দেখেন, অনেক জায়গাতে তারা ওই যে ধরি মাছ নাচুই পানি ধরনের তাদের অ্যাটিটিউড একটা ছিল। তো আপনি ওই যে, কারণ আপনি আমাদের এই আলোচনা শুরু হওয়ার আগেও আমাকে বলছিলেন যে এর আগে তো আমরা সবসময় দেখে আসছি যে আর্মি একটা কোথাও গেল, ওই জায়গা পুরো ঠান্ডা হয়ে গেল। তো তখন মানে ওটা তো খালি একটা ফ্যাক্টর না, ওটা ছিল একটা যে হ্যাঁ আর্মি এসেছে, কিন্তু এর সাথে আগের মানে প্রি এক্সিস্টিং কিছু কন্ডিশন দরকার হয়। এইবারের তো 5ই আগস্টের পরের যে পরিস্থিতিটা ছিল, ওই প্রি এক্সিস্টিং কন্ডিশনগুলো তো ছিল না আমার, তাই না? আমার মানে পুলিশ অলমোস্ট অ্যাবসেন্ট। ওকে, তার মানে হচ্ছে যে ইফেক্টিভ সিভিলিয়ান অ্যাডমিনিস্ট্রেশন যারা আর্মির সাথে পার্টনার করবে, হ্যাঁ, তারা না থাকার কারণে আর্মির ইফেক্টিভনেসটা যেই পরিমাণ হওয়ার কথা ছিল ওইটা। কারণ আমি একটা একটা ছোট এক্সাম্পল দিই। হ্যাঁ, ধরুন আমি নিজেও আমি ডেপ্লয়মেন্ট দেখেছি। আমি সেই 111-এর সেই ডেপ্লয়মেন্টের সময় আমরা তখন জাস্ট নিউলি কমিশনড অফিসার্স। হ্যাঁ, আমি তো ইউনিটে ছিলাম, এবং দীর্ঘদিন আমি পাবনাতে, বগুড়াতে আমরা দায়িত্ব পালন করেছি। আমাদের কিন্তু ফার্স্ট লাইন অফ ইনফরমেশনটা আমাদেরকে আমরা সবসময় পুলিশের কাছ থেকেই আমরা তখন আমরা পেতাম। একটা থানা ওয়াইজ, আচ্ছা ঠিক আছে এখানকার কারা কারা, থ্রেট কারা কারা, বা এখানকার আপনাদের ওয়ারেন্টেড আসামি কারা কারা, এখানকার কাদের বিরুদ্ধে কি ধরনের মামলা আছে, হ্যাঁ, বা ইনফরমেশনগুলো যে দেয়া, এই ধরেন একজন সন্ত্রাসী মিস্টার এক্স, তার প্রবাবল ওয়্যার অ্যাবাউটস, সে কোথায় কোথায় থাকতে পারে, তার ঠিকানা কি, তার নিজের ঠিকানা ছাড়া আর কোথায় কোথায় তার প্রবাবল লোকেশনস থাকতে পারে। এই জিনিসগুলো কিন্তু আমাদের মানে ফার্স্ট লাইন অফ ইনফরমেশন তো আমরা মানে ওরাই তো ছিল। তো আপনি যখন এরকমের একটা সাপোর্ট থাকবে না, তখন ন্যাচারালি হ্যাঁ আমাদেরকে তখন আরও একটু বেশি আমাদের ফিল্ডে আমাদেরকে কাজ বাড়াতে হবে। এখন আমরা কি সেটার জন্য রেডি ছিলাম? ওই পরিমাণ লজিস্টিক্স মানে ইম্পসিবল নাই। হ্যাঁ, না, এটা তো নাম্বার 1 এটা নাই। আর নাম্বার 2 হচ্ছে আপনি দেখেন এত বড় এরকম ডেপ্লয়মেন্ট আমার মনে হয় মানে স্বাধীনতার পরে কিন্তু, আর বিশেষ করে তো লম্বা টাইম। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যখন আর্মি ডেপ্লয় হয়েছিল, এই যে এখন আর্মি যে ডেপ্লয়মেন্টে আছে, যখন তারা ডেপ্লয়মেন্টে এসেছিল তখন কিন্তু তাদেরকে এই ধরনের কোনো রকমের মেন্টাল প্রিপারেশন নিয়ে বা কোনো রকম প্রিপারেশন ছাড়াই কিন্তু তখনকার ডেপ্লয়মেন্ট, তখন কিন্তু আওয়ামী লীগ সরকারই ক্ষমতায় ছিল। আর্মিকে ডিপ্লয় করা হলো যে ওই তাদের তথাকথিত যে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করা, হ্যাঁ, পরিস্থিতি স্বাভাবিক করা,
ওই ইয়েতে তখন হ্যাঁ যে তাদের হয়তো চিন্তা ভাবনা এরকম ছিল যে হ্যাঁ এর আগেও তো হয়েছে, আমরা ওই যে কি বলে নিরাপদ সড়ক, তারপর কোটা আন্দোলন, ওগুলো তো আগেও হয়েছে, যে ঠিক আছে ধামাদ্দাম আমরা পিটাই পুটাই কয়েকদিনের মধ্যে আমরা সব সাইজ করে ফেলছে, সব মানে নর্মাল হয়ে গেল, তাই না? এরকমই তো হয়তো আওয়ামী লীগেরও এরকম চিন্তা ভাবনা ছিল যে ঠিক আছে এবার একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ অনেক ছেলে পেলে মারা গেছে, কিন্তু তাও সমস্যা নেই, আমরা এদেরকে একদম গণগ্রেফতার করে আর একটু কিছু ট্যাকেল করে ফেলা যাবে। ট্যাকেল করে ফেলা যাবে, ঠিক আছে আর্মি আমরা কয়েকদিনের জন্য নামাই দিলাম। কিন্তু ওই যে আর্মি নামলো, আর্মি তো আর ফেরত যায় নাই। এই যে এত লম্বা, এবং তারা কিন্তু ওই ধরনের কোনো প্রিপারেশন বা তাদেরকে যে আপনি একটু তাদের কী ধরনের কাজ করতে হবে, কী ধরনের আপনাদের অপারেশনাল অ্যাক্টিভিটিস তাদেরকে করতে হবে, এই সংক্রান্ত কোনো প্রিপারেশন নাই, কোনো ট্রেনিং নাই, কিছুই নাই। আর আমরা ধরেন যে দেখেছি, মানে আমার আগের যে এক্সপিরিয়েন্স আমাকে যেটা বলে, এটার কিন্তু আমাদের আপনি যখনই এরকম কোনো একটা শর্ট ইভেন ইলেকশন, যে আমাদেরকে এই যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হচ্ছে, এটার ডিক্লারেশনটা তো আমরা কি মনে হয় গত বছর আসলো, গত বছর আমার কবে কোন মাসে হ্যাঁ তা মনে নেই, বাট 8-10 মাস আগে রাইট। তো এইটার পরে আমরা জানতে পারলাম যে আচ্ছা ঠিক আছে, সো কখন হবে একটা টেন্টেটিভ একটা টাইম লাইন আমরা তখন কিন্তু পাওয়া গেল যে ওকে 2026-এর ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। ওকে, ইলেকশনের পরে গভর্নমেন্টকে আমরা ইলেক্টেড একটা গভর্নমেন্টের কাছে সব কিছু হ্যান্ড ওভার হয়ে গেলে, সব কিছু যখন হ্যাঁ তারা এভরিথিং উইল বি ইন প্লেস, তারা তাদের দায়িত্ব বুঝে নিয়েছে, দেন উই ক্যান গো ব্যাক, এরকম একটা সবার ভিতরে একটা মেন্টাল একটা ক্ল্যারিটি আসলো। এর আগ পর্যন্ত সেটাও তো ছিল না, কেউ জানে না যে কতদিন থাকতে হবে। তো একটা তো ভাই মানে আর্মি ক্যানট রান লাইক দিস। আপনি যদি হ্যাঁ অবশ্যই আপনি অ্যাজ এ ট্যাক্স পেয়ার একজন বাংলাদেশের সাধারণ নাগরিকের সেই চিন্তাটা থাকতেই পারে যে হ্যাঁ আর্মি ইজ নট ডুইং এনাফ, বা আর্মির কাছে আমাদের যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন অনুযায়ী তারা কাজ করছে না। হ্যাঁ অবশ্যই তাদের সেই কনসার্ন থাকতে পারে, কিন্তু মানে আর্মির সাইডটা তো চিন্তা, আমি যেহেতু জানি হাউ দে থিঙ্ক বা আমাদের ওই থট প্রসেসটা কীরকম বা আমরা কীভাবে কাজ করি, আমাদের তো প্রত্যেকটা জিনিসের আমাদের একটা ক্লিয়ার একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়। আমরা যখনই একটা মিশনে যাচ্ছি বা একটা যে কোনো যে আমার মিশনের আমার অবজেক্টিভ হচ্ছে এইটা, আমি এই কাজ করব, ওখান থেকে আমার টাস্ক এটা, এই টাস্ক থেকে ওকে আমি আরও কিছু ছোটো ছোটো সাব টাস্ক আমি ভাগ করে নিলাম। দিস ইজ হাউ আমরা কিন্তু আর্মিতে আমাদের খুব স্ট্রাকচার্ড, আমাদের চিন্তাভাবনা বা কাজ করার পদ্ধতি খুবই স্ট্রাকচার্ড। কিন্তু আপনি যখনই এরকমের একটা উইদাউট এন্ড বা এটার এন্ড গোল কী বা কবে, এটার কোনো রকমের ক্লিয়ার গাইডলাইন ছাড়া যখন আপনি তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন, তাদের কোনো মেন্টাল প্রিপারেশন নাই, অন্য কোনো প্রিপারেশন নাই, তারা জানে না, তো অবশ্যই সেখানে দুর্বলতা হয়তো থাকতে পারে। এবং অ্যান্ড অন টপ অফ দ্যাট আমাকে তো আর্মির যে রুটিন যে অ্যাক্টিভিটিস, আমাদের যে ইয়ারলি যে ধরেন আমাদের যে ট্রেনিং ফোরকাস্ট, মানে আমাদের ট্রেনিংয়ের যে সমস্ত অ্যাক্টিভিটিস, আমাকে তো ওটাও আমার একটা আর্মির অপারেশনাল রেডিনেসের জন্য আমাকে তো সেটাও করতে হচ্ছে। তো ইটস এ ভেরি ডিফিকাল্ট থিং টু জাগল। আপনি এত কিছু আপনি যখন করতে যাবেন, স্বাভাবিকভাবেই এনি অর্গানাইজেশন মানে দে উইল ফেস ডিফিকাল্টিস, এবং সেটা আর্মির ক্ষেত্রেও হতেই পারে। ইয়েস, একজন মানে আপনি বলতেই পারেন যে হ্যাঁ আর্মি কুড হ্যাভ ডান মোর, ইয়েস আই অ্যাগ্রি, কুড হ্যাভ ডান মোর, কিন্তু বাট আমি আবার এভাবেও চিন্তা করতে আপনি ধরেন চিন্তা করার অবকাশ আছে যে আর্মি না থাকলে ইট কুড হ্যাভ বিন ওয়ার্স। না অ্যাগ্রিড, এই ব্যাপারে আমি অ্যাগ্রিড। আর্মি নিয়ে আমরা যখন কথা বলি তখন বিশেষ করে মানে সাধারণ মানুষ যখন আর্মি নিয়ে কথা বলে বা প্রেসে যখন আসে বা মানুষ যখন সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে, তার একটা মেজর অংশ থাকে ডিজিএফআই নিয়ে, ডিজিএফআই রোল। এবং আই থিঙ্ক ইউ আর অ্যাওয়্যার যে সরকার থেকে একটা কমিশন হয়েছিল যে 3টা ইলেকশন কীভাবে চুরি হয়েছে, এবং সেখানে ডিজিএফআই এবং আর্মি চিফ তাদের ইনভলভমেন্টটা খুব ক্লিয়ারলি সেখানে তারা লে আউট করছে। তো হোয়াট ইউ থিঙ্ক, মানে ডিজিএফআই এখন ঠিক কোন জায়গায় আছে বলে আপনার কাছে মনে হয়? বিকজ দ্যাট আই থিঙ্ক ইজ এ মেজর কনসার্ন, পাবলিক কনসার্ন। এখন প্রথম কথা হচ্ছে ডিজিএফআই কিন্তু সরাসরি আর্মির নিয়ন্ত্রণাধীন না, এটা সবাইকে বুঝতে হবে। ডিজিএফআই এটা সবাই বুঝে না, রাইট। হ্যাঁ, এখন ঠিক আছে দুর্বলতা থাকতে পারে মানুষের, এটা বোঝার দুর্বলতা থাকতে পারে, কিন্তু আপনাকে আমি যদি একদম মানে স্ট্রাকচারালি আমি যদি বলি আর ডিজিএফআই এটা, এবং আপনি যদি আমাদের হ্যাঁ অবশ্যই ডিজিএফআইতে যে অফিসাররা যাচ্ছেন বা যে সৈনিকরা যাচ্ছে তাদের মেজরিটি হচ্ছে গিয়ে আমাদের 3 বাহিনী থেকেই যায়, এবং এই 3 বাহিনীর ভিতরে আর্মির যেহেতু সংখ্যায় আমরা বেশি, তা আর্মি থেকেই বেশি যায়, ডিজিও একজন আর্মি অফিসার। কিন্তু আপনি যদি তাদের এটাও কিন্তু অনেকটা ডেপুটেশনের মতো,
যেহেতু ডিজিএফআই সরাসরি আর্মির নিয়ন্ত্রণাধীন কোনো প্রতিষ্ঠান না, এটা হচ্ছে অনেকটা ডেপুটেশনের মতো, এটা সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, এবং ডিজিএফআই কিন্তু উনি হচ্ছে গিয়ে চিফের কাছে জবাবদিহি করতে বাধ্য নন। উনি সরাসরি প্রতিরক্ষা মন্ত্রী বা প্রাইম মিনিস্টার বাংলাদেশে যেহেতু সবসময় আজ পর্যন্ত আমরা কোনো প্রতিরক্ষা মন্ত্রী পাইনি। পাই নাই, সব প্রধানমন্ত্রী যারাই প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন তারা প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজের দায়িত্বে রেখেছেন, তো আলটিমেটলি ডিজিএফআইরা তার কাছেই জবাবদিহি করেন। সুতরাং এখানে আসলে কিন্তু এখন 5ই আগস্টের পরবর্তী যেই পরিস্থিতি, এখন এই পরিস্থিতিতে এখন অনেকে আমি দেখেছি এই ধরনের কথাবার্তা বলেন যে হ্যাঁ, ডিজিএফআই হয়তো আর্মি চিফ কন্ট্রোল করছেন, এই জাতীয় অনেক রকমের থিওরি আছে বাজারে, আমিও শুনেছি। কিন্তু আপনাকে সবার আগে মানে এটা বুঝতে হবে যে এবং একজন আর্মি অফিসার যখন ডিজিএফআইতে যাচ্ছেন, বা অন্য শুধু ডিজিএফআই না, ধরেন ডিজিএফআই হতে পারে, বিজিবি হতে পারে, র্যাব হতে পারে, যেখানেই ওনারা যাচ্ছেন, ওইখানকার কিন্তু ওনারা যখন ওখানে গিয়ে উনি যেই কাজগুলা করবেন বা করেছেন, সেটার আসলে যদিও আমরা ঘুরে ফিরে সব দায় আর্মির উপরে দিয়ে দিই, কিন্তু এটা কিন্তু আসে না। আসলে আপনি যদি আমি আমার নর্মাল ওই হায়ারার্কির কথা যদি চিন্তা করি, কমান্ড স্ট্রাকচারের কথা যদি চিন্তা করি, এটা সেই বাহিনীরই এটা দায়িত্ব। তো এই জিনিসটা আমার মনে হয় এই মানে বোঝার ক্ল্যারিটিটা সবার একটু দরকার। না, এটা যেমন ট্রু, আবার এটাও ট্রু যে ডিজিএফআই এর নিয়ে যত ধরনের কথাবার্তা চালু আছে এবং অনেক এভিডেন্স আছে যেগুলো পাবলিক ডোমেনে এখন আছে, এভিডেন্স ফ্যাক্টস, এই অফিসাররা যখন আবার আর্মিতে ব্যাক করে তারা কি ডিসিপ্লিন হয়? যে মানে যারা এই জিনিসগুলো ডেপুটেশনে গেল, ডিজিএফআইতে হোক অথবা র্যাবে হোক অথবা হোয়ার এভার ইট ইজ, তারা যখন আর্মিতে ব্যাক করে তখন কি আর্মি তো ইজ ওয়েল অ্যাওয়্যার যে তার অফিসারটা সেখানে কী করতেছে, এবং এগুলো খুব ওপেন ইনসিডেন্টস যেগুলো ঘটে, যেগুলো নিয়ে মানুষ কথা বলে। সো মানে ফ্রম আউটসাইড মাই পারসেপশন ইজ দ্যাট আর্মি নোজ ইট ভেরি ওয়েল যে ওকে আমার অফিসারটা এখানে গেছে এবং সেখানে এই কাজগুলো করছে, বিকজ এগুলো পত্রিকা আসতেছে, মানুষ জানতেছে। তো হোয়াট আর্মি ইউজুয়ালি ডু, এই অফিসারদেরকে নিয়ে আর্মি তখন ইউজুয়ালি কী করে, ডিসিপ্লিনারি মেজারটা কী হয় ইউজুয়ালি? ওকে, এখন এটা কয়েকটা জিনিস চিন্তা করতে হবে যে আপনি একজন অফিসারের বিরুদ্ধে, ধরলাম আজকে র্যাবে, আমি ইন জেনারেল বলছি, র্যাবে থাকতে বা র্যাব বা ডিজিএফআই যে কোনো জায়গাতে, আচ্ছা ধরলাম কথার কথা র্যাবে থাকতে কিছু অভিযোগ পাওয়া গেছে এবং একদম ফর্মালি এটা অভিযোগ এসেছে, তো তাকে কি করা হলো, এটা র্যাব হয়তো তাদের একটা ইনভেস্টিগেশন করলো, করে তাকে হয়তো দোষী পাওয়া গেল, তাকে র্যাব কিন্তু আসলে সরাসরি পানিশমেন্ট দিতে পারে না। র্যাব কী করবে, তার মাদার অর্গানাইজেশন যেটা, সেখানে তাকে ফেরত পাঠাবে। সেই মাদার অর্গানাইজেশন হতে পারে আর্মি, হতে পারে নেভি, হতে পারে এয়ারফোর্স, হতে পারে পুলিশ, হতে পারে বিজিবি, বিভিন্ন জায়গা থেকে তো আসে আনসার, ওখান থেকেও তো র্যাবে যায়, তো তাদেরকে রিপ্যাট্রিয়েট করে দিল। এরপরে সেই মাদার অর্গানাইজেশনের দায়িত্ব হচ্ছে গিয়ে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেটা চাকরিচ্যুতি হতে পারে, এবং সেই চাকরিচ্যুতির সাথে যদি এটা আরও বড় ধরনের, হ্যাঁ যেখানে তার জেল জরিমানার মতো ক্রিমিনাল অফেন্স যদি থাকে তাহলে সেটাও হতে পারে। এবং হয়েছেও তো, এই যে ধরেন নারায়ণগঞ্জের যে 6 মার্ডার কেস, যেটা এটা 2013-14 সালের ঘটনা। ওখানে তো 3 জন মিলিটারি অফিসার ছিলেন যাদের ওনারা তো ফাঁসির দণ্ডও তো হয়েছে এখনও, যদিও ওটা মনে হয় আবার ওই যে কেস হাইকোর্টের বিভিন্ন আপিল টাপিল ওই ইয়েতে আছে, যে লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, যে আওয়ামী লীগের যে মিনিস্টার ছিলেন, মায়ার মেয়ের জামাতা, হ্যাঁ, তো এটা কিন্তু হয়েছে। তো ওনাদেরকে কিন্তু এরকম র্যাব থেকে তাদেরকে সাথে সাথে রিভার্ট করা হয়েছে, এবং ওখানে কি একজন মনে হয় নেভি অফিসার ছিলেন আর 2 জন আর্মি অফিসার ছিলেন, রাইট। এবং তাদেরকে কিন্তু সাথে সাথে, হ্যাঁ সেই সময়, এখন রাইট আপনি বলতে পারেন যে সেই সময় ধরেন প্রেশারটা অনেক, যেহেতু একদম সব ক্লিয়ারলি এভিডেন্স চলে এসেছে, এটাকে ধামাচাপা দেওয়া সম্ভব হয় নাই। আদারওয়াইজ আওয়ামী লীগের যেই চরিত্র বা সোজা বাংলা যে হাইসলত, তারা হয়তো সেটাকে, কারণ সেখানে একজন মিনিস্টারের জামাই যেখানে অভিযুক্ত, তারা হয়তো এটাকে ধামাচাপা দিয়ে দিত বা দিতে পারতো, কিন্তু তখন আর উপায় ছিল না। এটা জিনিসটা একদম ক্লিয়ারলি বের হয়ে আসছে। এবং আরেকটা হয়তো কারণ হতে পারে যে যারা ভিকটিম তারাও আওয়ামী লীগের লোক, যাদেরকে খুন করা হলো উনিও তো ওই যেই একজন চেয়ারম্যান না কাকে, যে মানে মেইন যে টার্গেট ছিল, সেও তো মনে হয় আওয়ামী লীগেরই লোক ছিল। হয়তো এই কারণে দুই পক্ষের কাউন্টার ব্যালেন্স করতে গিয়ে তারা আর জিনিসটাকে ধামাচাপা দিতে পারে নাই, আলটিমেটলি তাদেরকে রিভার্ট করতে হয়েছে মাদার অর্গানাইজেশন। অ্যান্ড আমি যতদূর জানি যে সাথে সাথেই তাদেরকে দেবের কি ফোর্স রিটায়ার্ড, এবং তারপরে জেল থেকে মানে তাদেরকে পুলিশ কাস্টাডিতে দেওয়া হলো, অ্যান্ড দেন তারপর তো তাদেরকে হচ্ছে গিয়ে তাদের ইউজুয়াল প্রসেস, এবং এখনও সম্ভবত ওনারা ওই অ্যাপিলের ভিতরেই ওনারা আছেন।
তো এইটা হচ্ছে গিয়ে এই প্রসেসের ভিতর দিয়েই তো আসলে যায়। এখন আপনি যেটা মানে প্রশ্ন যেটা করছিলেন যে আর্মি যে অফিসারটা, এখন এটা তো ক্লিয়ার এভিডেন্স যাদের আছে, এভিডেন্স যাদের আছে, তো যাদের নাই ওটা আপনি কি করবেন, বা যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, হয়তো উনি করেছেন কি মানে করেন নাই কিছু আমরা কেউ জানি না। এখন অনেক সময় হয় কি, এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, কিছু কিছু অফিসার আমরা দেখেছি যে ধরেন 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে, নয় কি জানুয়ারিতেই তো তার ক্ষমতা নিল, জানুয়ারি 25 তারিখ। জি, এরপরে মানে এরপরে ধরেন 14-15 বছর কিছু কিছু অফিসার ওনারা ওই ঘুরে ফিরে ডিজিএফআই, র্যাব, এসএসএফ, এনএসআই এই সমস্ত জায়গাতে, মানে ওনারা আর্মিতে হয়তো আসতেন একটু মাঝে মাঝে চেহারা দেখানোর জন্য বা একটু প্রমোশন একটা নেওয়ার জন্য, এসে একটা প্রমোশন নিয়ে কোনো মতে একটা ওই নতুন একটা র্যাঙ্কে একটা এসিআর তো না, আমরা আগে এসিআর বলতো, এখন ওপিআর বলি, অফিসার্স পারফরমেন্স রিপোর্ট, আগে যেটাকে এসিআর বলতাম, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, একটা কোনো মতে একটা ওপিআর নেওয়া শেষ, সাথে সাথে আবার পোস্টেড ব্যাক টু এনি অফ দোজ অর্গানাইজেশনস। ওনারা আর্মিতে থাকতেই চাইতেন না, কারণ মানে আপনি যখন ক্ষমতার এই রকমের অঢেল ক্ষমতার একবার স্বাদ কেউ যখন পেয়ে যায়, কারণ আপনি জানেন যে আর্মিতে আপনি যখন আপনি একটা ইউনিটে আছেন বা একটা ডিভিশনে বা একটা ব্রিগেডে বা একটা মানে যে কোনো আর্মির যে রেগুলার যে অর্গানাইজেশনগুলোতে আপনি যখন আপনার সেই ওই ক্ষমতা আপনি পাবেন না, আপনাকে একদম খুব একটা স্ট্রিক্ট রুটিনের ভেতরে থাকতে হবে। তো আপনি যখন এত অঢেল ক্ষমতা ভোগ করে আসার পরে অনেক ক্ষেত্রে এবং এত লম্বা সময় ধরে একটা সাস্টেইন পিরিয়ড অফ টাইম আপনি যখন এটা এই অঢেল ক্ষমতা উপভোগ করে আসার পরে দেখা যায় ওনারা অনেকেই আর্মিতে আর নিজেকে অ্যাডজাস্ট করতে পারেন না। তো এই জন্য দেখা যায় যে আসেন ঠিকই, কিন্তু এসে আবার ওনারা কোনো না কোনোভাবে নিজেরা, কারণ বাই দিস টাইম তাদেরও একটা প্যারালাল কমন স্ট্রাকচার তৈরি হয়ে গিয়েছে, যারা এতদিন এই কাজগুলো করেছেন। ওই দেখা যাচ্ছে কারণ আপনি যখনই একজন অফিসার লম্বা সময় ধরেন সে এসএসএফে আছে, এসএসএফ সরাসরি প্রাইম মিনিস্টারের সাথে প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্টের সাথেই তারা ঘোরাফেরা করছে। ওখানে আপনার এত মন্ত্রী, মিনিস্টার, এমপিরা এসে একদম তাদের সাথে গলাগলি পুরো খাতির হয়ে যাচ্ছে অনেকে হয়তো আত্মীয়, এবং বিশেষ করে আওয়ামী লীগ যেটা করেছিল এসএসএফ এর মতো জায়গাতে, ডিজিএফআই বা র্যাব এই সমস্ত জায়গাতে সব নিজেদের, ঠিক আছে আর্মি থেকে একদম বা এয়ারফোর্স থেকে বা নেভি থেকে বেছে যে আমাদের খুব লয়াল, যাদের ব্লাড রিলেশন বা আত্মীয়, হ্যাঁ অমুক মিনিস্টারের জামাই তো তমুক মিনিস্টারের ছেলে, বা অমুকের এই ভাতিজা বা অমুকের ভাগ্নে, এই রকমের মানে লাইন ধরে মানুষজনকে এনে এই সমস্ত জায়গাতে তারা বসায় দিল। এখন ন্যাচারালি সেই মানুষটা ধরেন লম্বা সময় 4 বছর 3 বছর 4 বছর 5 বছর ধরে এসএসএফে আছে, তার এত মন্ত্রী, মিনিস্টার, এমপির সাথে তার খাতির হয়ে গেল। তো সেই অফিসারটা যখন আর্মিতে ফেরত যাচ্ছে, তো সে কিন্তু, এবং একই সাথে সিনিয়র র্যাঙ্কেরও অনেক অফিসারদের সাথে তার খাতির হয়ে গেছে, কারণ আপনি যখন এত উপরের লেভেলে আপনার চলাফেরা হবে, প্রত্যেক দিন আপনার ওঠা বসা হবে, তো ন্যাচারালি ওই 1 বছর কোনো মতো উনি হয়তো নতুন একটা জায়গাতে অনেক কষ্ট করে থেকে বাই দিস টাইম আবার উনি কাউকে না কাউকে ধরে, আচ্ছা স্যার আমাকে একটু অমুক জায়গাতে পোস্টিং করে দেন, আচ্ছা স্যার আমাকে এখন একটু ডিজিএফআইতে দেন, বা আমাকে স্যার এখানে আর থাকতে পারছি না, মন টিকছে না স্যার, আমাকে একটু র্যাবে দেন বা আমাকে এনএসআইতে দেন, একটু মজা করে আসি। তো এবং তারাও জানেন বাই দিস টাইম, ওনারাও জানেন যে ওই সমস্ত আপনি ডিজিএফআইতে বা র্যাবে বা এনএসআইতে আপনি যেই কাজটা করাতে চাচ্ছেন, আপনি একটা নর্মাল অফিসারকে দিয়ে সেটা করাতে পারবেন না, আপনার ওই মানুষগুলোকেই দরকার হবে আপনি যে ধরনের কাজ তাদেরকে দিয়ে করাতে চান। আপনি জেনারেল জিয়াউল হাসান তো আর আপনার ঘরে ঘরে তৈরি হয় না, আপনার ওই রকম আপনাকে যে ধরনের কাজ আপনি তাদেরকে দিয়ে করাতে চাচ্ছেন, এই ধরনের কাজ করানোর জন্য আপনার ওই মানুষগুলোকেই দরকার। তো এই জন্য ঘুরে ফিরে এই মানুষগুলোই হচ্ছে গিয়ে আপনার শুধু জায়গা বদল করছে, র্যাব থেকে ডিজিএফআই থেকে আবার এনএসআই, এসএসএফ, আপনি তাদেরকে খুব হার্ডলি তাদেরকে দেখবেন আর্মির ইউনিফর্ম পরা, এবং আমরাও তাই দেখতাম। তাহলে এখন ওকে, এবং অনেকে কিন্তু চাকরি ছেড়ে দেয় একটা আফটার সার্টেন টাইম, যখন তারা বুঝতে পারছে যে ঠিক আছে, কারণ ওনারা যখন এই কাজ করছেন ওনাদের কিন্তু প্রফেশনাল ক্যারিয়ার বিল্ডিংয়ের জন্য ওনাদের যে কাজগুলোর করার কথা ছিল ওনারা সেটা হয়তো অনেকে করতে পারেন নাই। আপনি যদি নর্মালি আপনি এই সমস্ত প্যারালাল কোনো চিন্তাভাবনা বাদ দিয়ে একজন মানুষ যদি নর্মালি যে আমাদের যে ক্যারিয়ার প্রোগ্রেশন যেটা হয় ওইভাবে যদি কেউ নিজের ক্যারিয়ারটাকে বিল্ড করতে চায়, যে হ্যাঁ সে জানে যে ওকে আমাকে এই কোর্সটা করতে হবে, এই কোর্সে আমাকে ভালো রেজাল্ট করতে হবে, আমাকে এরকমের একটা ভালো অ্যাপয়েন্টমেন্টে আমাকে আমাদের আর্মির, বা আমি আর্মির কথা বলছি, আমি মানে সব বাহিনীতে একই এরকম কিছু থাকে। আমি যেহেতু নিজে আর্মিতে ছিলাম, আমি আর্মির এক্সাম্পলটা দিচ্ছি, যে হ্যাঁ আমাদের আর্মিতে এরকম কিছু অ্যাপয়েন্টমেন্ট থাকে, যেখানে যে অ্যাপয়েন্টমেন্টের পোস্টিংগুলোকে হ্যাঁ ভালো ক্যারিয়ার পোস্টিং হিসেবে আমরা চিন্তা করে এসেছি। হ্যাঁ ঠিক আছে, আপনি অমুক জায়গাতে কমান্ড করেছেন, বা তমুক জায়গাতে আপনি ইনস্ট্রাক্টর ছিলেন, বা অমুক হেডকোয়ার্টারে আপনি স্টাফ অফিসার ছিলেন, যেগুলো হচ্ছে গিয়ে মানে ভালো যাদের
ক্যারিয়ার প্রোফাইল যাদের ভালো, যাদের কোর্সের রেজাল্ট ভালো, এই সমস্ত জায়গাতে তাদেরকে প্রমোশন দেওয়া হয়। তো নর্মাল চিন্তাভাবনার যে কোনো অফিসারই চিন্তা করবে, আচ্ছা ঠিক আছে ভাই, আমাকে তো এই কোর্সটা করতে হবে, আমাকে এটাতে ভালো করতে হবে, অমুক জায়গাতে এই কোর্সে ভালো করলে আমি অমুক জায়গায় পোস্টিং পাবো, ওই কোর্সে ভালো করলে আমি তমুক জায়গায় পোস্টিং পাবো। সে চিন্তা করবে এই লাইনে, আচ্ছা ঠিক আছে, এইভাবে করে আমি কষ্ট করে আমি একটু সিনিয়র র্যাঙ্কে আমি প্রমোশন পাবো, যে ভালো জায়গাতে চাকরি করলে আমি একটা ভালো ওপিআর পাবো, ভালো আমার মার্কস পাবো আমি ওপিআরে, তাহলে আমি হচ্ছে নেক্সট প্রমোশনের জন্য বা ওই কোর্সটাতে ভালো করলে আমার ওপিআরে কিছু আমি এক্সট্রা পয়েন্ট পাবো, যেটা আমাকে নেক্সট র্যাঙ্কে প্রমোশনের জন্য আমাকে হেল্প করবে। এখন যার ওইটা নাই, যে হচ্ছে গিয়ে এই যেটা বললাম যে আমাদের যে প্যারালাল লাইনে যার চিন্তা ভাবনা যে না আচ্ছা আমাকে তো ওকে আমি র্যাবে যাবো বা ডিজিএফএতে যাবো, ওখানে তো আমি জানি আমাকে কী করতে হবে, ওটা করলেই মোটামুটি আমার প্রমোশন তো কে ঠেকায়। তো ন্যাচারালি এই মানুষটা যখন আপনি নর্মাল লাইনে তাকে উঠতে বলবেন, সে তো জানে যে তার ওই জায়গাগুলোতে ঘাটতি আছে, হ্যাঁ, তার ওই কোয়ালিফিকেশনটা নাই। তো অনেকে দেখা যায় যাচ্ছে, এবং বাই দিস টাইম হয়তো সে র্যাবে বা এনএসআইতে বা ডিজিএফআইতে এতদিন থেকে এবং অনেকে তো অনেক অবৈধ উপায়ে, হ্যাঁ, অনেকে সম্পদও তৈরি করে ফেলেছেন। তো তার কাছে মনে হয় যে ভাই আমার ওই চাকরি করার দরকার নাই। এবং আমি চিনি এরকম কিছু অফিসারকে যারা ঠিক আছে, ওনারা চাকরি ছেড়ে দিয়ে ওনার মোটামুটি বাকি জীবন চলার মতো পাথেও ওনার হয়ে গেছে, ওনারা অনেকে চাকরি ছেড়ে দিয়েছেন, এটা হয়। তো সব ধরনের আপনি ক্যারেক্টারই পাবেন। তাহলে ডিজিএফআই এখন ঠিক কোন জায়গাটাতে আছে বলে ইউ থিঙ্ক, যে ঠিক এখন ডিজিএফআইকে আমরা কীভাবে চিন্তা করতে পারি? লাইক মানে এটা কি ডেফিনেটলি ওই টক্সিক যে একটা সিচুয়েশন ছিল, এনভায়রনমেন্ট ছিল, সেই এনভায়রনমেন্ট এখন নাই। এখন একটা কাইন্ড অফ নন পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, এবং কদিন পরে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে। কিপিং দ্যাট অ্যাসাইড, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে কী হবে এটা আমরা এখনো জানি না, দ্যাটস ইয়েট টু বি সিন। বাট অ্যাট দিস পয়েন্ট, ইলেকশনের আগে এই সময়টাতে ডিজিএফআই ঠিক কোন জায়গাটাতে আছে, এবং শুড উই বি ওরিড অ্যাবাউট যে ডিজিএফআই কী করে, গিভেন দ্যাট গত 3টা ইলেকশনে তারা আওয়ামী লীগকে কীভাবে হেল্প করছে সেটার ডকুমেন্টেড এভিডেন্স। প্রথম কথা হচ্ছে ডিজিএফআইয়ের তো এই চিন্তাটাই আমাদের আসার কথা ছিল না, যে এই ইলেকশনে ডিজিএফআই কি করবে। ভাই ডিজিএফআইয়ের সাথে তো ইলেকশনের কোনো সম্পর্কই থাকার কথা ছিল না। আমি যদি ডিজিএফআইয়ের ক্লাসিক্যাল রোলের কথা চিন্তা করি, ডিজিএফআই শুধু 3 বাহিনীর সাথেই তাদের সম্পৃক্ততা, যে 3 বাহিনীর উপরে গোয়েন্দা নজরদারি। কারণ আর্মিতে তো ধরেন একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, হ্যাঁ, চেক অ্যান্ড ব্যালেন্সটা কীরকম? ধরেন প্রত্যেকটা আমাদের যে ইন্টেলিজেন্সের কথা যে আমরা বলি, সামনে দেখবেন সব জায়গায় এজেন্সি এই কথাগুলো সবাই বলে, হ্যাঁ, আর এজেন্সির লোক এজেন্সি। তো ভাই এজেন্সিটা আসলে কি বাংলাদেশে, তো কে এই এজেন্সিটা আসলে কে, কোথাকার? ডিজিএফআই, সব এজেন্সি বলতে ডিজিএফআইকে মেন করে। এখন দেখেন ইন্টেলিজেন্স যদি আমি বলি ব্রডার একটা ইয়েতে, প্রত্যেকটা ইন্টেলিজেন্স তো কিন্তু প্রত্যেকটা লেভেলে থাকে। ইন্টেলিজেন্স আপনার কেন দরকার? নজরদারি করার জন্যই তো, তাই না? ইনফরমেশনের জন্য, নজরদারি করার জন্য, যে আপনার যার মিস্টার এক্স বা ক্যাপ্টেন এক্স বা মেজর ওয়াই বা কর্নেল জেড, সে তার কাজটা ঠিকমতো করছে কিনা, আপনি হাউ ডু ইউ নো? এটার জন্য আপনার নজরদারি দরকার। এখন সেই নজরদারিটা কীভাবে হয়? একটা আমাদের যে ডিভিশনগুলো থাকে, কুমিল্লাতে একটা, ধরেন সিলেটে একটা, তো চিটাগংয়ে একটা, বগুড়াতে, যশোরে, বিভিন্ন জায়গায় আমাদের যে ডিভিশনগুলো আছে, তো ডিভিশনের যারা আমাদের ডিভিশন কমান্ডাররা, ওনাদের একটা নিজস্ব একটা ইন্টেলিজেন্স ইউনিট আছে। সেই ইন্টেলিজেন্স ইউনিট, ওইটার যিনি সিও বা ওসি, আমরা অফিসার কমান্ডিং, হি ইজ অর শি ইজ আনসারেবল টু দ্য জিওসি। উনি কিন্তু ওনার চেইন অফ কমান্ড হচ্ছে স্ট্রেটওয়ে ওনার, উনি জিওসির কাছে উনি যেই ওনার দায়িত্বপূর্ণ এলাকা হচ্ছে শুধু ওই ডিভিশনের আওতাধীন যে ইউনিটগুলো বা যেই এলাকা, ওইটা হচ্ছে গিয়ে ওই ইন্টেলিজেন্স ইউনিটের তার দায়িত্বপূর্ণ এলাকা। সে নজরদারি করবে যে হ্যাঁ এখানে সব ঠিকঠাক হচ্ছে কিনা, যে আর যেটা করার কথা সে সেটা করছে কিনা, বা কোনো ধরনের কোনো ঘাপলা হচ্ছে কিনা, এবং তার রিপোর্টিং অথরিটি জিওসি, ওর উপরে না। তো ওই ইউনিটটা হচ্ছে গিয়ে জিওসির ইন্টেলিজেন্স অ্যাসেট। জিওসির উপরে কে? চিফ, তাই না? এখন চিফেরও তো তার নিজস্ব একটা দরকার, ইন্টেলিজেন্স অ্যাসেট দরকার, যে তার এই জিওসিরা ঠিকমতো কাজ করছে কিনা, বা ওই ডিভিশনগুলো ঠিকমতো কাজ করছে কিনা, এটা নজরদারি কে করবে? তো চিফেরও এরকম সেম আরেকটা আছে, আরেকটা ইন্টেলিজেন্স, যেটাকে আমরা ASU বলি, আর্মি সিকিউরিটি ইউনিট। এদের আবার ডিটাচমেন্ট প্রত্যেকটা ক্যান্টনমেন্টে থাকে, এবং ওই যে ডিটাচমেন্টের যারা অফিসার কমান্ডিং, ওনারা কিন্তু যদিও ধরেন ASU এর যেই ডিটাচমেন্টটা যশোরে আছে, সেই ডিটাচমেন্টের ওসি কিন্তু যশোরের জিওসির কাছে আনসারেবল না। উনি সরাসরি ওনার যিনি কমান্ডিং অফিসার ঢাকায়, আমাদের আর্মি সিকিউরিটি ইউনিটের যিনি কমান্ড্যান্ট আমরা বলি, উনি তার কাছে আনসারেবল। এবং এই কমান্ড্যান্ট উনি কার কাছে? উনি সরাসরি চিফের কাছে আনসারেবল। একইভাবে চিফের উপরে কে আছেন? প্রতিরক্ষা মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রী, হোয়াট এভার। তারও তো এরকম একটা ইন্টেলিজেন্স অ্যাসেট দরকার, যে তার আন্ডারে যে 3টা বাহিনী, তার চিফরা ঠিকমতো কাজ, বা 3 বাহিনী ঠিকমতো কাজ করছে কিনা, এই নজরদারিটা কে করবে? এই নজরদারিটা করার কথা ডিজিএফআই এর এজেন্সি। এক্স্যাক্টলি, যাদেরকে আমরা এজেন্সি বলছি। হ্যাঁ,
তো এখন একইভাবে এইরকম ডিজিএফআই ডিটাচমেন্ট আমাদের প্রত্যেকটা ক্যান্টনমেন্টে আছে এবং এই যে ডিজিএফআই যে ডিটাচমেন্টের যারা এক একজন যারা কমান্ডার ওনারা কিন্তু জিওসির কাছেও আনসারেবল না, ওনারা চিফের কাছেও আনসারেবল না। হ্যাঁ, ওনারা আর্মি হতো, ওনারা আর্মি থেকে বা কেউ কেউ নেভি থেকে এয়ারফোর্স থেকে আসেন, এমনকি সিভিলিয়ান অফিসারও আছে। আচ্ছা, হ্যাঁ, ডিজিএফআইতে সিভিলিয়ান অফিসারও আছে যাদের রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণ আলাদা, কিন্তু ওনারা হ্যাঁ ডিজিএফআইতে ওনারা কাজ করেন। তো তাদের কিন্তু সরাসরি তারা দে আর আনসারেবল টু দ্য ডিজি অ্যান্ড ডিজিএফআই হচ্ছেন আনসারেবল নট ইভেন টু চিফ, উনি সরাসরি প্রাইম মিনিস্টার বা প্রতিরক্ষা মন্ত্রী যেই থাকবেন তার কাছে আনসারেবল। তো এইটা কিন্তু এখন দেখেন তার ইলেকশনে কি হচ্ছে, কোন দল ক্ষমতায় আসলো কি গেল, এটাতে কিন্তু মানে আমি যদি ক্লাসিক্যাল রোলের কথা চিন্তা করি, এই আমাদের এই চিন্তাটাই আসার কথা ছিল না, আসা উচিত না, সেটা আনফরচুনেট বাট উইচ ইজ আনফর্চুনেট। কারণ এবং এটা দুঃখজনক হলেও সত্য যে আমাদের আজ পর্যন্ত যতগুলো সরকার ছিল ক্ষমতায় সবাই হচ্ছে গিয়ে ডিজিএফআইকে নিজের পারপোজে ব্যবহার করেছে, যেটা তারা করার কথা না। অ্যান্ড আজকে যদি আমরা যে পরিবর্তনের কথা বলছি, দিস শুড হ্যাভ বিন ওয়ান অফ দ্য বিগেস্ট চেঞ্জেস, যে আমরা একদম ডিজিএফআইকে তার ক্লাসিক্যাল রোলে ফিরিয়ে নিয়ে যাব। আমাদের তো ধরেন দুঃখজনক হলেও সত্যি আমাদের ডিফেন্স সেক্টরে কোনো রিফর্ম, আমরা যে এত রিফর্মের কথা বললাম, ওইটা হ্যাঁ আমরা সিভিল আমি হচ্ছে কি বিউরোক্রেসিতে রিফর্মের কথা বলছি, আমরা পুলিশের ইউনিফর্ম পাল্টে ফেললাম, জানি না আমি ঠিক কতটুকু কি রিফর্ম হয়েছে আমি জানি না, কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আমাদের ডিফেন্সের কিন্তু রিফর্মটা আমরা এরকম আমরা কোনো কথাবার্তাও আমরা মানে বলতে শুনি নেই কাউকে, এবং আই এম শিওর কোনো অ্যাকশনও মনে হয় নাই, যেটা হওয়া উচিত ছিল। এবং বিশেষ করে যে এই যে ক্লেনজিংটা যে আমাদের 16-17 বছরের যে পচনটা ধরেছে, এই ক্লেনজিংটা তো ডিফেন্সের ভেতরেও দরকার ছিল। এই রটন অ্যাপলদেরকে তো এখান থেকে ডিফেন্স থেকেও তো আমাদের মানে বাদ দেওয়ার কথা ছিল, দরকার ছিল। এবং একই সাথে যার যেই কাজটা করার কথা, ডিজিএফআই যেন ডিজিএফআইয়ের যে ক্লাসিক্যাল রোল সেটাই যেন করে, এবং এটার জন্য অবশ্যই সবার আগে আমাদের একটা রাজনৈতিক সদিচ্ছা দরকার। আজকে ধরেন 12 তারিখে ইলেকশন হবে, ইলেকশনের পরে নতুন একটা রাজনৈতিক একটা দল ক্ষমতায় আসবে, একটা রাজনৈতিক সরকার তারা দায়িত্ব নেবে। এখন সেই সরকারও যদি চিন্তা করে যে না আমরা এত বছর যেভাবে ডিজিএফআইকে সবাই ব্যবহার করতো আমরাও একইভাবেই ব্যবহার করব, তাহলে তো মানে এটা এটা এর থেকে বড় দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না, তাই না? এখন আপনি ইন্টারনাল সিকিউরিটির জন্য কিন্তু এই জন্যই আলাদাভাবে এনএসআই বলে আরেকটা সংস্থাকে তৈরি করা হয়েছিল, যাদের কাজ হচ্ছে কি হ্যাঁ বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা গোয়েন্দা নজরদারি করা। কিন্তু মানে দুঃখজনক হলেও সত্য, সেই এনএসআই কোনোদিনও মানে সেই এনএসআইটা এখন পর্যন্ত আমি আমার নিজের এক্সপিরিয়েন্সে যেটা বলে এটা হয়ে গেছে ক্ষমতাসীন দলের যেই ছাত্র সংগঠনের যারা নেতাকর্মী, যেই সমস্ত ছেলেমেয়েরা এদের চাকরি দেওয়ার একটা জায়গা। আপনি যদি গত 15-16 বছরে আপনি এনএসআইয়ের যদি রিক্রুটমেন্টগুলো দেখেন, এরপরে দেখেন ওখানে ছাত্রলীগ কতগুলো। এবং আমি আমার নিজের চোখে আমি আমার নিজের কিছু মানে আমি যতদিন আর্মিতে ছিলাম আমার কীরকম কিছু জায়গাতে কাজ করতে গিয়ে এনএসআইয়ের কিছু মানুষের সাথে আমার দেখা হয়েছে, তাদের কথাবার্তা, তাদের অ্যাটিটিউড, তাদের কাজকর্ম আমি দেখেছি। এবং মানে আমার দেখেই প্রথম দর্শনেই মনে হচ্ছে যে এই লোক তো ছাত্রলীগ। ওকে, সেটা লম্বা আলোচনা, আমরা সেটা আরেকটা পর্বে করব। তাহলে এই আমরা আজকের এই আলাপটা আমরা লাস্টই কোশ্চেনটা দিয়ে শেষ করব। হাউ ডু ইউ ইভ্যালুয়েট জেনারেল ওয়াকার? আচ্ছা, ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কারণ আর্মিতে থাকতে অ্যাকচুয়ালি হি ওয়াজ দ্য ওয়ান হু ইভ্যালুয়েটেড মি ওয়ান্স, কারণ আমি সরাসরি না স্টাফ অফিসার ছিলাম। আচ্ছা, আমার যে ওপিআর এর কথা বলছিলাম, অফিসার্স পারফরমেন্স রিপোর্ট, আমার একটা ওপিআর উনিই লিখেছিলেন। ওকে, হ্যাঁ, তো আপনি এখন আমাকে বলছেন যে এখন তাকে একটা ওপিআর, এটা তো মানে তাকে ওপিআর দেওয়ার তো সেই সাধ্য আমার নাই। দেখেন আমি যেটা বুঝি, উনি যেই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে 5ই আগস্টের আগে এবং পরে, এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার মতো আসলে মানসিকতা ওনার নাই। উনি মানে থাকে না, এক একজন মানুষের এক একটা টাইপ থাকে, পার্সোনালিটি থাকে, মানে হি ইজ নট কাট আউট ফর দ্যাট। মানে এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার মতো উনি মানে করার জন্য উনি আসলে এই ধরনের পরিস্থিতির জন্য উনি না। কারণ আমি যেহেতু ওনাকে খুব কাছ থেকে দেখেছি, বিইং হিজ স্টাফ, একদম খুবই কাছ থেকে। কারণ যেটা হয় যে আর্মিতে যখনই একজন কমান্ডার কোথাও যাচ্ছেন, যে কোনো অফিসিয়াল বা যে কোনো অফিসিয়াল কোনো ভিজিটে বা কোথাও যাচ্ছেন, একজন স্টাফ অফিসার অলওয়েজ তাকে অ্যাকম্পানি করে। তো একদম লিটারালি উনি এখানে বসে আছেন, আমি তার পাশে ফাইল নিয়ে বসে আছি, এবং আমার এই অভিজ্ঞতা আমার অনেক আছে।
উনি কোথাও যাচ্ছেন, আমি তার সাথে সাথে যাচ্ছি। উনি হয়তো তো উনাকে আমি যতটুকু আমি দেখেছি কাছ থেকে, যে উনি হচ্ছে গিয়ে উনি খুবই নরম মনের মানুষ, হ্যাঁ। এবং হয়তো এইটা তাকে, এই যে আমরা 5ই আগস্টের পরে সাধারণ মানুষ বা আমরা যারা খুব অতি বিপ্লবী চিন্তাভাবনা, যে হ্যাঁ এটা করে ফেলতে হবে, ওইটা করে ফেলতে হবে, একদম তো যেই ধরনের উনার থেকে অ্যাকশন সবাই আশা করেছিল, উনাকে যতটুকু আমি চিনি ওই ধরনের অ্যাকশন নেওয়ার মতো ব্যক্তিত্ব ওনার, মানে উনি আসলে না, হ্যাঁ। উনি ওই ধরনের, উনি খুবই নরম ঠান্ডা স্বভাবের মানুষ। এবং উনি হচ্ছে ধরেন, আপনি যদি এমনকি আওয়ামী লীগের সময়ও যদি চিন্তা করেন, হ্যাঁ দিস ইজ ট্রু যে উনি তো অবশ্যই, এটা তো দ্যার ইজ নো সিক্রেট যে উনি শেখ হাসিনার সাথে ওনার আত্মীয়তা আছে, হ্যাঁ। যে উনি যেহেতু শেখ হাসিনার বৈবাহিক সূত্রে আত্মীয়, উনি তো জেনারেল মুস্তাফিজের আওয়ামী লীগের আগের টেনিয়রে, সেই 96-এর টেনিয়রে যিনি চিফ ছিলেন জেনারেল মুস্তাফিজের, উনি হচ্ছে গিয়ে জামাতা, মেয়ের জামাই। জেনারেল মুস্তাফিজ আবার শেখ হাসিনার সম্ভবত ফুপা বা এরকম কিছু একটা ছিলেন। তো ওইভাবে ওনার আত্মীয়তা আছে। এবং এটাও আমরা জানতাম যে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ওনাকে সেভাবেই তৈরি করা হচ্ছিল, গ্রুম করা হচ্ছিল, সো দ্যাট ওনাকে কোনো একদিন চিফ বানানো হবে। আমরা জানি, সেই সময় থেকে জানি। আমি যেহেতু 2012 থেকে 13-র শেষ অবধি, আমি প্রায় 1.5 বছরের মতো আমি ওনার স্টাফ ছিলাম। তারপরে উনি প্রমোশন পেয়ে আরেক জায়গাতে চলে গেলেন। তো সেই সময় থেকে আমরা জানি যে ঠিক আছে, উনি আজকে ব্রিগেডিয়ার, বাট সামডে হি উইল বিকাম এ জেনারেল, এবং উনি চিফ হবেন যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। আমি তো তখন পর্যন্ত আমরা তো জানি না যে 14, 18, 24 এতগুলো ইলেকশন মানে আমাদের রিগড হয়ে যাবে। তো তাকে সেভাবেই তৈরি করা হচ্ছিল। এটা এখানে তো আসলে মানে লুকোচুরের কিছু নাই। এবং কিন্তু আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা যে সিনিয়র র্যাঙ্কের অফিসারদের কাছ থেকে যেই ধরনের কাজ আশা করতেন, হ্যাঁ, যে তাদেরকে দিয়ে করানোর জন্য, যে মানে যে বলা হয় যে দ্য ডার্টি ওয়ার্কস, ওইটা করার মতো মানসিকতা বা নিচতা, মেন্টাল ক্যাপাসিটি, হ্যাঁ, সেটা আমার সবসময় মনে হয়েছে জেনারেল ওয়াকারের নাই। এবং আপনি যদি দেখেন আমি তো ওনার পুরো মানে 2009-এর পর থেকে ওনার তো পুরো ক্যারিয়ার প্যাটার্নটা আমি জানি, ওনার পোস্টিং প্যাটার্ন আমি জানি উনি কোথায় কোথায় পোস্টিং ছিলেন। উনি কিন্তু 2014, 2018, 2024 এই যে 3টে ইলেকশনের কোনোটাতেই উনি কিন্তু কোনো ফিল্ড রেসপন্সিবিলিটি ছিলেন না। বিকজ হাসিনা অলসো নোজ যে কাকে দিয়ে কী করানো যাবে। ওই ডার্টি ওয়ার্কগুলো করানোর জন্য যাদেরকে প্রয়োজন, উনি সেই সমস্ত মানুষদেরকেই হাসিনা মানে উনি জায়গায় জায়গায় বসিয়ে রেখেছিলেন, হ্যাঁ। 2014-তে ইলেকশনের সময় উনি তখন আর্মি হেডকোয়ার্টারের একজন স্টাফ, উনি এমএস ছিলেন, মিলিটারি সেক্রেটারি, যার কাজ হচ্ছে অফিসারদের ক্যারিয়ার প্ল্যানিং করা, অফিসারদের পোস্টিং অর্ডার তৈরি করা, অফিসারদের প্রমোশন পোস্টিং এগুলো করা, ঠিক করা হয়। 2018-তে উনি তখন ছিলেন, 2014-তে এমএস, 2018-তে উনি আবার এমএস, মানে মাঝখানে কিন্তু উনি ডিভিশন কমান্ড করেছেন 3 বছর, উনি সাভারে জিওসি ছিলেন, হ্যাঁ, অনেক ডিভিশন কমান্ড সব কিছু শেষ, আবার 18 ইলেকশন উনি আবার এমএস হয়ে গেলেন। আর 2024-এ লাস্ট যে 7 জানুয়ারি ইলেকশন, তখন উনি সম্ভবত ছিলেন পিএসও এএফডি, আবার উনি স্টাফ। তো আপনাকে গ্রাউন্ডে মানে ফিল্ড কমান্ড যাদেরকে দিয়ে, গ্রাউন্ডে আপনি যাদেরকে দিয়ে ডার্টি ওয়ার্কগুলো করাবেন, ওই রকম কোনো দায়িত্ব উনি আসলে ছিলেন না। হ্যাঁ, এটা দিস ইজ অলসো ট্রু যে উনি তো কখনো এটার বিরুদ্ধে উনি কিছু মানে কোনো অ্যাকশন নেন নাই, যে সমস্ত কাজ হচ্ছিল, ইনফ্যাক্ট কেউই নেন নাই। এটা তো ওনাকে একা দোষ দিয়ে তো লাভ নাই, সবাই এভরিওয়ান ওয়াজ মানে সবার কেবলা একদিকে ছিল তখন, যে ঠিক আছে সবাই জাতির যে কোনো কথা মানে যে কোনো কথাবার্তা শুরু করার আগে একটা অফিসার অ্যাড্রেস দিতে গেলে একদম মুখস্থ, হ্যাঁ আমি সবার আগে স্মরণ করছি, শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির পিতা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, এই সবাইকে এই মুখস্থ, হ্যাঁ এই মুখস্থ বলি দিয়েই সবাইকে কথা শুরু করতে হইতো। এবং সবার তখন এটাই একদম একটা সেট, একটা ড্রিল ছিল। হ্যাঁ, উনিও ওই ড্রিলের ভিতরেই ছিলেন। বাট ওনাকে আমি যেটা দেখেছি যে হ্যাঁ, ওনার ভিতরে ওই যে নিচতাগুলো ওনার ভিতরে নাই। এখন কিন্তু আবার একই সাথে এই ধরনের যে এখন যে ধরনের পরিস্থিতি, আপনি ধরেন বাংলাদেশে তো এরকম সেনাবাহিনীর ভেতরে এরকম পরিস্থিতি সবসময় আসে নাই, সেই 75-এর পরে একবার ছিল। এখন হয়তো বাংলাদেশের ভাগ্য যে হ্যাঁ 75-এর সেই সময়ে এই আর্মিতে তখন ধরেন আমি যদি 75-এর অগাস্টের কথা চিন্তা করি, তখন এরকম আর্মিতে একটা টালমাটাল একটা পরিস্থিতি, হ্যাঁ অগাস্ট থেকে তখন জিয়াউর রহমানের মতো মানুষ ছিলেন, খালেদ মোশাররফের মতো মানুষ ছিলেন, এনার সময় সবাই মুক্তিযোদ্ধা, মানে যারা একটা দেশ থেকে যুদ্ধ করে পুরো আর্মি নিয়ে তারা মানে একটা নতুন দেশ তৈরি করে ফেলেছিলেন। তো ওই ধরনের মানুষজন জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, শাফাত জামিল, হ্যাঁ ইনাদের মতো মানুষরা তখন ছিলেন, মীর শওকত আলী, জেনারেল মঞ্জুর। তো মানে তাদের থেকে ভাই ওইরকম ড্যাশিং জেনারেশন এই বাংলাদেশ মানে
আনফর্চুনেটলি আর তৈরি করতে পারে নাই, এটা বাংলাদেশের ব্যর্থতা। ওই রকম একটা জেনারেশন ছিল বাংলাদেশ এক সময়, কিন্তু এরপরে আর এরকমের ড্যাশিং জেনারেশন তৈরি হয় নাই। তো আপনি তো ন্যাচারালি আপনার কাছে যদি বেঞ্চমার্ক হয় জিয়াউর রহমান, বা বেঞ্চমার্ক হয়ে গেছেন জেনারেল মঞ্জুর বা খালেদ মোশাররফ বা জেনারেল মীর শওকত আলী, আপনি সেই বেঞ্চমার্কে যদি আপনি জেনারেল ওয়াকারকে মাপতে যান, ডেফিনেটলি মানে এটা আপনি ইউ উইল বি আপসেট অর ইউল বি মানে ডিসহার্টেন্ড। হ্যাঁ, তো কিন্তু আমি বলবো যে তাও বিশেষ করে 5ই আগস্টের পরে যেই আর্মির ভেতরে একটা ইউনিফাইং একটা ফিগার দরকার ছিল, অ্যান্ড উনি সামহাও হি কুড বিকাম দ্যাট। কারণ ওই সময় আমি যেহেতু অফিসারদের সাথে আমি রেগুলার কথা বলতাম, আমি সবাই বুঝতাম যে একটা মানুষকেই তারা তখন মানে বিশ্বাস করে, উইচ ওয়াজ জেনারেল ওয়াকার। এখন এটা বাইরের মানুষজন এটা আমার সাথে একমত হতেও পারে, নাও হতে পারে, আমি জানি অনেকের ডিসএগ্রিমেন্ট থাকবে, কিন্তু দিস ইজ আমি আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে তখন যেটা বুঝেছি যে সেই সময়ে আসলে, কারণ ওনার ভিতরে উনি তখন এবং ওনাকে অনেক সাইড তখন ব্যালেন্স করে চলতে হচ্ছিল আর্মির। উনি কারণ সত্যি দেখেন 5ই আগস্টে উনি যে কাজটা করেছেন, 5ই আগস্টে যে শেখ হাসিনাকে যে 45 মিনিটের আলটিমেটাম দিয়ে দেওয়া, হ্যাঁ, যে এরপরে আমাদের পক্ষে আর আপনাকে রক্ষা করা সম্ভব না। আপনি জাস্ট চিন্তা করেন যে ওনার আগের যে দুইজন পূর্বসূরি ছিলেন, জেনারেল শফিউদ্দিন আহমেদ বা জেনারেল আজিজ আহমেদ, এরা থাকলে তখন কি হইতো? ম্যাসাকার করে ফেলতো, রাইট। তো এখন আপনাকে তো ভাই, হ্যাঁ, আপনি একটা মানুষের ভালো খারাপ অনেকগুলা দিক থাকতে পারে, আপনাকে প্রত্যেকটা জিনিস অবজেক্টিভলি আপনাকে জাজ করতে হবে। যে হ্যাঁ 5ই আগস্টে উনি একটা কাজ করে ফেলছেন, ওকে, জেনারেল ওয়াকার হিরো, কিন্তু এরপরে উনি হচ্ছে গিয়ে এর দালাল, উনি ওর দালাল, উনি এটা করতেছে ওটা করতেছে। এখন ঠিক আছে, আপনি প্রত্যেকটা ঘটনাকে আলাদা আলাদা, হ্যাঁ অবশ্যই ওনার প্রতি আমারও অনেক আমি বলবো অসন্তোষ আছে, বা আমার অনেক রকমের গ্রিভান্সেস আছে। উনি অনেক কিছু, বিশেষ করে আর্মির ভেতরে যেই অন্যায়গুলো হয়েছে, অনেক শত শত অফিসারের সাথে অন্যায় হয়েছে, অনেকে চাকরিচ্যুতি হয়েছে, অনেককে হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের তুচ্ছ কারণে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, ইমিগ্রেশনের একটা ইয়েতে, মানে আমি নিজেও আমি যদিও আমি আই হেট প্লেইং ভিকটিম কার্ড, কিন্তু আমি নিজেও এরকম একটা ঘটনাতে আমি নিজেও ভিকটিম ছিলাম। তো উনি এগুলার কোনো ফয়সালা উনি করেন নাই বাকি সব জায়গাতে। কিন্তু আপনি যদি দেখেন আমাদের বিউরোক্রেসিতে তারা ঠিকই যারা 15-16 বছরে যাদের সাথে যারা ভিকটিম ছিল তাদেরকে সামহাও তাদেরকে কম্পেনসেট করা হয়েছে, পুলিশে করা হয়েছে, কিন্তু আর্মিতে করা হয় নাই। উনি সেটা করতে পারতেন, উনি করেন নাই, এটা ওনার ব্যর্থতা। অবশ্যই আর্মি থেকে অনেক যারা কালপ্রিট যারা ছিল অনেকে পালিয়ে গিয়েছে, উনি কোনো স্ট্রং অ্যাকশন নেন নাই। হ্যাঁ, আমার এখনও আমি যদি কোনোদিন ওনার সাথে আমার যদি সামনাসামনি দেখা হয়, আমি ওনাকে প্রশ্ন করবো যে কীভাবে লেফটেন্যান্ট জেনারেল মুজিবের মতো লোক পালিয়ে যায়, কীভাবে জেনারেল কবির ওই যে লাস্ট যে ইয়ার থেকে একজন পালিয়ে গেলেন, ওই যে গুম খুনের ঘটনাতে যাদেরকে গ্রেফতার করা হয়, যাদেরকে ঢাকায় নিয়ে এসে বর্তমানে যাদের বিরুদ্ধে যে মামলা চলছে, একজন সার্ভিং জেনারেল পালিয়ে গেলেন। তো আমি অবশ্যই তার সাথে যদি কোনোদিন আমার দেখা হয়, আমি তাকে এই প্রশ্নগুলো করবো যে স্যার, হাউ কুড ইউ অ্যালাউ, আপনি কীভাবে তাদেরকে পালিয়ে যেতে দিলেন, বা আপনি কেন মানে ওয়াই কুডন্ট ইউ এনশোর যে দে ফেস দি প্রপার জাস্টিস। আমি অবশ্যই তাদেরকে, এবং তারপরে আর্মির ভেতরে যেই আমরা ক্লেনজিংটা দেখতে চেয়েছিলাম, আমরা এখনও জানি যে অনেক রটন অ্যাপলস এখনও আছে, এবং এভরিওয়ান নোজ, মানে সবাই জানে ওই মানুষগুলো কারা। তো উনি এরকম অনেক মানুষের বিরুদ্ধে উনি কোনো ব্যবস্থা নেন নাই। তো অবশ্যই আমি যদি আমি আমার সাথে যদি কোনো ওনার দেখা হয়, আমার যদি সেই সুযোগ থাকে, আমি তাকে সেই প্রশ্ন করবো যে স্যার, উই এক্সপেক্টেড যে আপনি অ্যাটলিস্ট এই কাজগুলো করবেন, আপনি কেন করলেন না? কিন্তু তার মানে এই না যে আমি ওনাকে একদম ওনার সব কিছুই খারাপ, আমি সেটাও বলবো না। তো দেখেন, ভালো খারাপ মিলিয়েই আমাদেরকে একটা মানুষকে জাজ করতে হবে। আমি সেই স্পিরিটেই ওনাকে আমি জাজ করবো। Kind of he was a wrong choice of Hasina, I think, right? Given his track record, মানে আপনি যা বললেন এবং তার পার্সোনালিটি, কারণ ওই যে আমি আবার দেখেন, কারণ হাসিনা তো জানে, কারণ তার হিসাব অনুযায়ী 24-এর পরে ইলেকশন আবার কবে, 29। তো বাই দিস টাইম জেনারেল ওয়াকার রিটায়ারমেন্টে চলে যাবেন। হাসিনা তো আশা করে নাই যে 24-এর ইলেকশনের মোটামুটি 7-8 মাসের মধ্যেই তাকে পালায় যেতে হবে। হাসিনার তো ক্যালকুলেশন ঠিক আছে, হাসিনা জানে যে কাকে কখন ফিল্ড কমান্ডে রাখতে হবে। এর জন্যই এর আগের ইলেকশনে শফিউদ্দিন আহমেদ, শফিউদ্দিন আহমেদ, তার আগের ইলেকশন আজিজ আহমেদ, ওইভাবেই কিন্তু হাসিনা ক্যালকুলেশনগুলো করে রেখেছিল, কারণ জানে যে হ্যাঁ তাদেরকে দিয়ে কাজ হবে। হ্যাঁ, তো উনি তো জানেন, হাসিনাও ভালো মতো জানেন যে জেনারেল ওয়াকার হচ্ছে এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার মতো মানুষ উনি না, এবং এই জন্যই 24-এর উনি ওনার দায়িত্ব নিলেন 24-এর জুনে, যে 27-এর জুনে 3 বছর টেনিয়র শেষ করে উনি রিটায়ারমেন্টে চলে যাবে। তারপরে যাকে বানানো হবে ওইটা হয়তো তার মাথায় থাকতো যে হ্যাঁ আমাকে 29-এর ইলেকশন পার করতে হবে, তো আই নিড সামওয়ান যে আমাকে আমার 29-এর ইলেকশনের ডার্টি ওয়ার্কগুলো করে দিবে। তো যাই হোক, মানে অলমাইটি হ্যাড আদার প্ল্যানস। That didn't happen. Okay, any parting thoughts?
পার্টিং থটস এখন যদি ইলেকশন সংক্রান্ত যদি আপনি আমরা যেটা নিয়ে আলোচনা শুরু করলাম, আমি এইটুকু আমার আর্মির, যদিও আমি নিজে আজকে আর্মি থেকে আমি প্রায় 6 বছরের মতো আমি আর্মি থেকে দূরে আছি, 6 বছরের বেশি সময় ধরেই তো আর্মি থেকে দূরে আছি, বাট অ্যাটলিস্ট আমার সাথে তো কথাবার্তা হয়। আমি এইটুকু বলতে পারি যে আর্মি এই মুহূর্তে মানে গ্রাউন্ডে তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটাই তারা করবে টু প্রেজেন্ট, মানে টু গিভ দ্য নেশন দ্য বেস্ট পসিবল ইলেকশন, এইটুকু আমি বলতে পারি। আর বাকিটা এখন এখানে তো শুধু আর্মি না, এখানে তো অনেকগুলো কম্পোনেন্ট আছে, স্টেক হোল্ডার তো অনেকেই। আমি আর্মির সাইডের থেকে বলতে পারি যে আমি জানি যে এটা আমি মোটামুটি কনফিডেন্স নিয়ে বলতে পারবো যে অ্যাটলিস্ট আমাদের ফিল্ডে যারা আছে তারা কোনো রকমের কোনো রকম মিসহ্যাপ তারা অ্যালাউ করবে না। এখন বাকিটা অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তারা কি এখন ন্যাচারালি আর্মির লোকজন তো আর এই আপনার পোলিং সেন্টারে গিয়ে ব্যালট কাউন্ট করবে না, ওটার জন্য যারা যারা দায়িত্ব মানে প্রাপ্ত ওটা তাদেরকেই করতে হবে। তো আর্মির স্টেক যতটুকু যেই জায়গাতে সেই জায়গাতে আমি এটুকু মোটামুটি কনফিডেন্স নিয়ে বলতে পারি যে দে উইল ডু দেয়ার বেস্ট। এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বলেন, আমার নিজের বিশ্বাস, আশাবাদ সব কিছু থেকে আমি বললাম। Well, we hope the same, এবং hopefully, I mean, that's a very ensuring aspect by news, I would say. Okay, thank you, Shafat bhai. লম্বা Sure. ডিসকাশন করলাম, হ্যাঁ।